আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সাথে আলী হোসেন, চ্যানেল সালাম ভয়েস থেকে। আজকের গল্পটা একেবারে অন্যরকম, একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া। এখানে আছে তীব্র প্রেম, নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা, অপমানের জ্বালা, এক মায়ের বুক ফাটা কান্না, সন্তান হারানোর অসহ্য যন্ত্রণা, আর সবশেষে এক নারীর অসাধারণ তপস্যা ও ক্ষমার অদ্ভুত শক্তি। এক সাপুড়ের মেয়ে ফাতেমা, যে তার স্বামী করিমের প্রেমে সারা জীবন উৎসর্গ করতে চেয়েছিল, কিন্তু সেই প্রেমই একদিন তার জীবনকে তছনছ করে দিল। স্বামীর ধোঁকা, সখীর ছলনা, নিজের বাচ্চার মৃত্যু, সব কিছু হারিয়ে ফাতেমা যখন জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল, তখনই তার জীবনে এলো এক নতুন মোড়। সে হয়ে উঠল তপস্বিনী। যে নারী একসময় প্রেমের জন্য সব কিছু দিতে প্রস্তুত ছিল, সেই নারী আজ নিজের অভিশাপ পর্যন্ত ক্ষমা করে দিয়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করল। গল্পটা শুনতে শুনতে আপনার চোখে জল চলে আসবে, হৃদয় ভারী হয়ে উঠবে, কখনো রাগে ফুঁসে উঠবেন, আবার শেষে এক অদ্ভুত শান্তি ও প্রশান্তি অনুভব করবেন। এমন গল্প খুব কমই আসে, যা একসাথে কাঁদায়, ভাবায় আর শেখায়। তাহলে আর দেরি কেন প্রিয় বন্ধুরা? চন্দনপুর নামে পাহাড়ের কোলে ঘেরা ছোট্ট এক গ্রাম ছিল। গ্রামটি ছিল অত্যন্ত সুন্দর। ছোট হলেও সেখানে প্রায় ১৫০-২০০ মানুষ থাকত। চারদিকে পাহাড়, নদী আর ঝর্ণা এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছিল। গ্রামের ঠিক মাঝখানে ছিল একটি ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের ভেতরে আল্লাহর এক অদ্ভুত মসজিদ ছিল। আজ সেই মসজিদেই এক যুগলের বিয়ে হচ্ছিল। গ্রামের সব মানুষ সেখানে জড়ো হয়েছিল। ধুমধাম করে বিয়ে সম্পন্ন হচ্ছিল, আর গ্রামবাসীদের জন্য সুস্বাদু ভোজের আয়োজন করা হয়েছিল। সবাই আনন্দ করে সেই ভালো খাবারের স্বাদ নিচ্ছিল। বিয়ের পর বরযাত্রী এবং গ্রামবাসীরা কনেকে আশীর্বাদ দিয়ে নাচতে গাইতে নিজের নিজের ঘরে ফিরে গেল। এখন মসজিদে শুধু ৫ জন লোক বাকি ছিল। কনে, যার নাম ফাতেমা, তার স্বামী করিম, সিদ্দিক ও ফারুক, যারা করিমের প্রিয় বন্ধু ছিল, এবং তার স্ত্রী রাবেয়া, আর মসজিদের ইমাম সাহেবও ছিলেন। কিছুক্ষণ পর ইমাম সাহেবও বিদায় নিলেন এবং সবাই নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ির দিকে রওনা হলো। তাদের বাড়িটি ছিল মাটির তৈরি, যার ছাদ ছিল খড়কুটোর। বাড়ির ভেতরে একটি লম্বা গলি ছিল, যাকে আধা ঘেরাও করে দুটি ঘরের রূপ দেওয়া হয়েছিল। সেই গলি পার হয়ে একটি আঙিনা ছিল, যা বাঁশ দিয়ে ঘিরে বানানো হয়েছিল। আঙিনার এক কোণে ছোট একটি রান্নাঘর ছিল, যার ছাদ খোলার তৈরি ছিল। দোয়া পড়ার আচার হলো। যখন ফাতেমা বাড়ির ভেতরে পা রাখল, তখন করিম মনে মনে হাসল। রাবেয়া তার এই হাসি দেখে ফেলল এবং খেপাতে খেপাতে বলল, ওরে কি হলো, নতুন বউয়ের ওপর থেকে নজর সরছে না? এতে করিম লজ্জা পেয়ে মাথা নিচু করল। রাবেয়া হাসতে হাসতে বলল, আরে এখন আমাকে আবার কিসের লজ্জা? আমার চেয়ে আপনার কে আছে? করিম ধীরে ধীরে বলল, এমন কোনো কথা নয়। রাবেয়া বলল, দেখো, এই ভাঙা কুঁড়ে ঘরে আল্লাহর বান্দির প্রবেশ ঘটেছে। তার পায়ের পায়েলের ছমছম শব্দে এই দেওয়ালগুলো যেন নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছে। ছাদের ছড়িয়ে থাকা ঘাসগুলো জানি না কেন এক হয়ে যাচ্ছে, যাতে তারা মাটিকে ঢেকে দিতে পারে, আর ফাতেমা যেন এই বাড়ির অবস্থা দেখতে না পায়। করিম বলল, আমি তো নিজের অবস্থার উপর খুব লজ্জিত রাবেয়া। বুঝতে পারছি না তাকে কিভাবে আপন করব, কিভাবে তার স্বাগত জানাবো। এতে রাবেয়া বলল, আরে সে কোনো বড় ঘর থেকে আসেনি, সে এর চেয়েও খারাপ জীবন দেখেছে। ফাতেমার পরিবার আগে বড় ছিল, তার বাবার ২২ বিঘা জমি ছিল। কিন্তু যখন তার বাবা মা মারা গেল, তখন তার কাকা কাকিমা তাকে মানুষ করল। ওই লোকগুলো খুব অহংকারী আর খারাপ ছিল, এবং ফাতেমা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে নিজের ছোটবেলা কাটিয়েছে। আজ যাকে সাজগোজ করা তোমার রানীর মতো লাগছে, সে আগে নিজেরই বাড়ির একজন সাধারণ পরিচারিকা ছিল। তো এখন এই চিন্তা ছাড়ো আর তার কাছে যাও, নয়তো কোথাও এমন না হয়ে যায় যে সে আমার কাছেই অভিযোগ করতে শুরু করে যে আমি তোমাকে তার থেকে কেড়ে নিচ্ছি। করিম বলল, তুইও না যা খুশি বলে দিস রাবেয়া। করিমের আরেকটু কিছু বলার আগেই রাবেয়ার স্বামী ফারুক সেখানে চলে এলো এবং মজা করে বলল, রাবেয়া, আজ এদের প্রথম রাত, তুই কেন এই প্রেমের পাখিদের মাঝে দেওয়াল হচ্ছিস? রাবেয়া রেগে চোখ রাঙিয়ে বলল, আমার খুব বোধ আছে এই বিষয়গুলোর, কোথা থেকে শিখলি এইসব কথা? এতে ফারুক হাসতে হাসতে বলল, তুই তো শিখিয়েছিস। এরপর সে নিজের দাঁত বের করে হাসতে লাগল। রাবেয়া হেসে বলল, দেওয়াল তো আমিই আছি এদের মাঝে, আর সব সময় থাকব। এখন এটা করিমের হাতে, দেখি ও কিভাবে পার পায়। রাবেয়া একবার ফাতেমার দিকে তাকালো, যে বেচারি লজ্জিত হয়ে আঙিনার কোণে বসেছিল।
তারপর রাবেয়া দ্রুত বাইরে বেরিয়ে গেল, আর তার পেছনে ফারুকও চলে গেল। করিম তাদের বিদায় দিয়ে ফিরে এসে ফাতেমার সামনে গিয়ে দাঁড়ালো। সে পৌঁছনো মাত্রই ফাতেমা উঠে চলে যেতে লাগল। করিম তৎক্ষণাৎ বলল, আরে, এভাবে চুপচাপ বাইরে কেন যাচ্ছ? বাড়ি কি পছন্দ হয়নি? থামো, আমি এটা ঠিক করে দেব। আঙিনার পেছনে একটা নতুন কুঠুরি বানিয়ে দেব। আমায় একটু সময় দাও বান্দি। করিমের কথা শুনে ফাতেমা হেসে উঠল এবং বলল, বাইরের দরজা খোলা রয়ে গেছে, ওটা বন্ধ করতে যাচ্ছিলাম। তুমি কেন অকারণে ভয় পাচ্ছ? করিম নিজেকে অস্বস্তিতে অনুভব করে বলল, আমার ভয় লাগছে না। শুধু আসার সময় তোমার কাকিমা বলেছিলেন যে তিনি তোমাকে খুব আদর যত্নে মানুষ করেছেন। যদি তোমার আবদার সামলাতে না পারি, তবে যেন তোমায় ওখানেই রেখে আসি। ফাতেমা হেসে বলল, হ্যাঁ, তারা তো বলবেনই। তাদের বাড়ির কাজের মেয়েটি বিদায় নিয়েছে যে। শোনো করিম, এখন থেকে এই কুঁড়ে ঘরই আমার মসজিদ, আর তুমি আমার স্বামী। আমি সারা জীবন তোমার ভক্তিতে কাটিয়ে দেব। ফাতেমার মাসুম সৌন্দর্য আর তার কথার জাদু এমন ছিল যে করিম নিজেকে তার দিকে আকৃষ্ট অনুভব করছিল। সে ফাতেমাকে কোলে তুলে ঘরের দিকে এগোতে লাগল। তখনই ফাতেমা বলল, একটু থামো, আমার রেহমানের কথা ভেবে চিন্তা হচ্ছে, ওর কি হবে? করিম অবাক হয়ে বলল, রেহমান কে? ফাতেমা হাসতে হাসতে বলল, নামাও আমায়, বলছি। করিম তাকে নিচে নামালো, আর ফাতেমা নিজের জিনিসের পুটলি খুলল। সেখান থেকে একটি সাপুরের ঝুড়ি বেরোলো। করিম অবাক হয়ে জিজ্ঞেস করল, শুধু ঝুড়ি না সাপও আছে? ফাতেমা হেসে বলল, এক্ষুনি বলছি, এবং ঝুড়ির ঢাকনা তুলল। ভেতরে দুটি সাপ তাদের ফনা তুলে বসেছিল। করিম জোরে হাসল আর বলল, তুমি আমার শ্যালকদেরও সাথে নিয়ে এসেছ? ফাতেমা হেসে বলল, যাই ভাবো এদের। তারপর ফাতেমা জানালো, আমি সাপুরের মেয়ে। আমার বাবা মানুষের ঘর থেকে সাপ ধরতেন আর তাদের জঙ্গলে ছেড়ে আসতেন। একদিন তিনি দুটি ছোট সাপ ধরলেন, আর আমার নজর সেগুলোর উপর আটকে গেল। আমি বাবার কাছে কেঁদে কেঁদে এদের পোষার জেদ করতে লাগলাম, এবং শেষে তিনি মেনে নিলেন। বাবা আমাকে এদের খেয়াল রাখা শিখিয়েছিলেন, আর এরা আমার সাথে বড় হয়েছে। আমার কোনো ভাই বা বোন ছিল না, তাই আমি এদেরই নিজের ভাই মনে করে নিয়েছিলাম। করিম মন দিয়ে শুনতে শুনতে জিজ্ঞেস করল, তারপর? ফাতেমা বলল, 2 বছর পর বাবা মারা গেলেন। তখন থেকে এই দুজনেই আমার সব দুঃখ সুখের সঙ্গী। যখন আমি ওই বাড়ি থেকে বিদায় নিচ্ছিলাম, আমি 2 বার এদের জঙ্গলে ছাড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এরা ফিরে এসে আমায় জড়িয়ে ধরত। কোনো পথ না দেখে আমি এদের লুকিয়ে এখানে নিয়ে এলাম। তোমার খারাপ লাগেনি তো? করিম হাসতে হাসতে বলল, একদমই না। এরা তো তোমার সাথে আছে, আর এখন আমারও। করিম হেসে বলল, খারাপ কেন লাগবে? এখন থেকে যা কিছু আমার সব তোমার, আর যা তোমার সব আমার। ফাতেমা সরলভাবে বলল, আরও একজন সখী ছিল আমার, যাকে আমি চেয়েও সাথে আনতে পারিনি। জানি না আমার ছাড়া ওর কি হাল হবে। এতে করিম জানার ইচ্ছা নিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, ওর নাম কি ছিল? ফাতেমা উত্তর দিল, ওর নাম জান্নাত ছিল। করিম মজা করে বলল, নাম তো খুব সুন্দর। সখীকে সাথে আনতে ভয় লেগেছে না, পাছে ও তোমায় আমার থেকে কেড়ে না নেয়? ফাতেমা হাসতে হাসতে বলল, এমন কিছু না করিম, ও চাইলেও তোমাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। করিম অবাক হয়ে জিজ্ঞেস করল, এত ভরসা আমার উপর? ফাতেমা গুরুত্বের সাথে বলল, করিমই তো প্রেমের আধার। তারপর সে হেসে বলল, এখন ছাড়ো জান্নাতের কথা। আমাদের দুজনের মাঝখানের সবচেয়ে দামি রাত কেটে যাচ্ছে। এরপর জোরে হাসতে হাসতে দুজনেই ঘরের দিকে এগিয়ে গেল। রাতের অর্ধেক অংশ কেটে গিয়েছিল, কিন্তু তাদের কথা শেষ হওয়ার নামই নিচ্ছিল না। মাঝে মাঝে তাদের হাসি আর খিলখিল শব্দ কুড়ে ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। ঘরের দেওয়ালে একটি পুরনো টিনের পাত লাগানো ছিল, যা একসময় জানলা ছিল। জানলার পাল্লা ভেঙে যাওয়ার কারণে করিম সেটির ওপর টিন ঠুকে দিয়েছিল। সেই বন্ধ হয়ে থাকা জানলার বাইরে কেউ দাঁড়িয়েছিল, যে ঘরের ভেতরের সব কথা শোনার চেষ্টা করছিল। সেই ব্যক্তির উদ্দেশ্য কি ছিল? সে কেন দাঁড়িয়েছিল? হয়তো প্রকৃতিও তার দাঁড়িয়ে থাকা পছন্দ করেনি এবং তেজ বাতাস বইতে শুরু করল, কিন্তু তার এতে কোনো তফাৎ পড়ল না। তো কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হলো। বৃষ্টি আর বাতাসের শব্দ তার কান ও ঘরের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ালো। হার মেনে সে সেখান থেকে সরল এবং কিছুটা দূরে গিয়ে নিজের 2 হাত ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আরে, এই আমার সুখ শান্তির শত্রু আমার পথে কাঁটা বিছিয়েছে। এক তো রংহীন জীবন, আর তার উপর তোর এই রংহীন বৃষ্টি। যে ঘরের খুশি রক্ষা করছিস না, যদি আমি তার সব রং না চুরি করে নি, তবে আমার নাম বদলে দিস। নির্দয়, তুই আমার নাম জেনেও কি করবি?
এতটুকু বলে সে নিজের ভেজা আঁচল ঝাড়তে ঝাড়তে দ্রুত সেখান থেকে চলে গেল। সকাল হয়ে গিয়েছিল। ফাতেমা করিমকে নাড়িয়ে বলল, ওঠো করিম, কতক্ষণ ঘুমোবে? দেখো সূর্য মাথায় উঠে এসেছে, এবার ওঠো তো। দেখো আমি পুরো বাড়ি পরিষ্কার করে দিয়েছি। করিম ঘুম জড়ানো গলায় বলল, এত তাড়াতাড়ি? তখন ফাতেমা হেসে বলল, তাড়াতাড়ি কোথায়? আর এটা বলো, স্নান কোথায় করতে হবে? করিম উত্তর দিল, রোজ ঝর্ণায় স্নান করতে যাই। এতে ফাতেমা বলল, ঝর্ণায়? করিম সম্মতিতে মাথা নাড়ল এবং বলল, হ্যাঁ, গ্রামের সব মহিলারা ওখানেই যায়। আমি রাবেয়াকে বলে দেব, ও তোমাকেও সাথে নিয়ে যাবে। ফাতেমা মাথা নেড়ে বলল, না, আমার কারুর সাথে যেতে হবে না। আজ প্রথম দিন, আর সারা রাতের কথা জিজ্ঞেস করে করে ও আমায় খ্যাপাবে। করিম হাসতে হাসতে বলল, রাবেয়া এমন করবে না, কিন্তু কোনো ভরসাও নেই। তবে যাই হোক, এই গ্রামে যদি আমার সবচেয়ে আপন কেউ থাকে, তবে তা ফারুক আর রাবেয়াই। ফাতেমা মাথা নেড়ে বলল, ঠিক আছে, যদি তুমি বলো, তবে আমি ওর সাথে চলে যাব। করিম হেসে বলল, না ফাতেমা, আজ তো তুমি আমার সাথেই চলো। আমি তোমায় নিজের সাথে নিয়ে চলি, তোমার পাহারাদার হয়ে। আজ আমি তোমায় সেই ঝর্ণা দেখাবো, যা এতটাই সুন্দর জায়গা যে তুমি সেখান থেকে তাড়াতাড়ি ফিরতে চাইবে না। ফাতেমা কৌতুক নিয়ে জিজ্ঞেস করল, কেন ফিরতে চাইব না? করিম উত্তর দিল, কারণ ওটা অনেক দূরে। অর্ধেক রাস্তা আমি তোমায় সাইকেলে করে নিয়ে যাব, আর অর্ধেক রাস্তা তোমায় হাঁটতে হবে। ফাতেমা হেসে বলল, চলো, এই ওছিলায় আমি তোমার গ্রামও দেখে নেব। ফাতেমা নিজের কাপড়ের পুটলি বেঁধে নিল আর করিমের পেছন পেছন চলতে লাগল। উঁচু নিচু রাস্তা দিয়ে সাইকেল এগিয়ে যাচ্ছিল। গ্রাম থেকে বেরিয়ে যখন তারা দুজনে জঙ্গলের শুনশান রাস্তায় পৌঁছালো, তখন করিম গান গুনগুন করতে শুরু করল। ফাতেমা হেসে বলল, এত আস্তে কেন গাইছ? একটু চড়া গলায় গাও, যাতে আমার কানে শোনার জন্য মেহনত করতে না হয়। করিম জোরে হাসতে হাসতে বলল, আরে এত সোজাসুজি কেন বলছো না যে তোমার আমার গান শুনতে ইচ্ছে করছে? ফাতেমা হেসে বলল, ভালো গাও করিম। করিম হাসতে হাসতে বলল, গ্রামের লোকেরা তো এটাই বলে, বলে যদি তুই শহরে থাকতি করিম, তবে সবাই তোকে চিনত। ফাতেমা হেসে বলল, ভালো গাও না খারাপ, ওটা তো আমি শুনেই বলবো না। করিম সাইকেল থামিয়ে বলল, এখন থেকে খাড়া চড়াই, আমাদের সামনে হেঁটে যেতে হবে। ফাতেমা নিচে নামলে সে সাইকেলটি একটি গাছের নিচে দাঁড় করিয়ে দিল, আর ফাতেমার হাত থেকে পুটলি নিয়ে নিজে হাতে নিল। ফাতেমা জেদ করে বলল, এবার গান শুনিয়ে দাও। তো করিম হেসে বলল, হ্যাঁ, তো শোনাই এই গীত। করিম গাইতে লাগল। করিমের গানে ফাতেমা বলল, গান তো খুব ভালো, এবং তারপর সেও তার সাথে গুনগুন করতে লাগল। ঝর্ণার কিনারে পৌঁছে ফাতেমা চারদিকে দেখল, আর ওখানকার প্রকৃতির সৌন্দর্য দেখে হারিয়ে গেল। পাহাড়ের চারদিকে গভীর উপত্যকা ছিল, আর উপত্যকার সব দিকে উঁচু উঁচু পাহাড় ঘেরা ছিল। যেখানে তারা দাঁড়িয়েছিল সেটা ছিল ঝর্ণার মুখ। নিচ থেকে জল পড়ার জোরালো শব্দ আসছিল। চারদিকে ফুটে থাকা বৃষ্টির গাঢ় বেগুনি ফুল, যা গ্রামের মহিলারা নিজেদের চুল সাজাতে ব্যবহার করত, সব দিকে ছড়িয়েছিল। করিম সতর্ক করে বলল, ফাতেমা, কিনারে যেও না, তুমি স্নান করে নাও, আমি রাস্তায় তোমার পাহারা দিচ্ছি। ফাতেমা জিজ্ঞেস করল, এখানে ওপরেও কি মানুষ আসে? করিম উত্তর দিল, হ্যাঁ, মাঝে মাঝে কাঠ কুড়োতে বা ওষুধ জমা করতে লোক এদিকে চলে আসে। ওই দেখো, নিচে যে নদী দেখা যাচ্ছে, ওর ওপারে একটি বস্তি আছে, যেখানে ৫-৬টি ঘর আছে। ওখানকার হাকিম সাহেব, যার নাম রহমান, তার লোক প্রায়ই এখানে জড়িবুটি খুঁজতে দেখা যায়। লোকে বলে যে হাকিম সাহেবের বানানো ওষুধে এত শক্তি আছে যে তা মরতে বসা মানুষকেও বাঁচাতে পারে। ফাতেমা বলল, হ্যাঁ, ওনার কথা তো আমি আমার গ্রামেও শুনেছিলাম। করিম বলল, ঠিক আছে ফাতেমা, তুই স্নান করে নে, আমি আসছি। ফাতেমা বলল, দূরে যেও না করিম। করিম হেসে উত্তর দিল, ঠিক আছে, আমি পাশেই আছি, তোর জন্য কিছু আনতে যাচ্ছি। বলে সে ওখান থেকে চলে গেল, আর ফাতেমা জলে নেমে পড়ল। সে জলে ডুব দিল, আর যেমনই মাথা বাইরে বের করল, কেউ জোরে তালি বাজিয়ে হাসতে লাগল। সে ভয়ের চোটে প্রায় পড়ে যেতে গিয়ে বাঁচল। সেই ব্যক্তি হাসতে হাসতে বলল, তুমি এখানে এত দূরে স্নান করতে এসেছো? আমিও এখানে মাঝে মাঝে আসি, এখন আমরা দুজনে সাথে আসব। করিম দেখেনি তো, ও বলল, কাল রাবেয়াকে বলবো, ও তোমার সাথে আসবে, খুব মজা হবে। আর সেও ডুব দিয়ে স্নান করতে লাগল। ফাতেমা দাঁড়িয়ে রইল। সে বলল, আরে দাঁড়িয়ে কেন, স্নান করো না। আর কাছে এসে বলল, ফাতেমা, কিছু তো বলো। ফাতেমা কিছু বলল না, শুধু নিজের হাত দিয়ে ভেজা শরীর আড়াল করার চেষ্টা করতে লাগল। কিছুক্ষণ পর যখন করিম ফিরল, তখন সে ফারুককে ওখানে দেখল। ফারুক তখন তার সাথে ছিল। সে বলল, ফাতেমা, তুমি এখানে? ফাতেমা বলল, হ্যাঁ,
আর তার হাসি পেয়ে গেল। সে ফাতেমার ওপর নজর দিল তো দেখল যে ফাতেমা রাগে ছিল আর ঘাড় বাঁকিয়ে তাকিয়েছিল। করিম বিরক্ত হয়ে ফারুককে বলল, আরে তুই পাগল, দেখছিস না একজন স্ত্রী স্নান করছে, চল বাইরে বেরো। ফারুক বলল, আরে করিম, তুইও আয়, জল খুব ঠান্ডা, মজা হবে। করিম রেগে বলল, তুই বেরোচ্ছিস কিনা, নাকি আমি আসবো আর 2-4টে দেব তোকে? কেউ শেখায়নি তোকে যে মেয়েদের স্নান করার সময় দেখতে নেই? ফারুক বলল, আরে আমি জানতাম না, ক্ষমা করে দিস, বলে সে জল থেকে বাইরে বেরিয়ে এলো। করিম বলল, এখন এখান থেকে যা, আর পেছন ফিরে তাকাবি না, বুঝলি? ফারুক হ্যাঁ বলে মাথা নাড়ল আর দূরে চলে গেল। করিম এদিক ওদিক দেখল আর তারপর জলে নেমে পড়ল। ফাতেমা বলল, এখন তুমি কি করছো? করিম হেসে বলল, তুমি খুব দেরি করে ফেলেছ স্নান করতে, রানী, এখন তোমায় আমার সাথেই স্নান করতে হবে। ফাতেমা বলল, আচ্ছা আগে এটা বলো, তোমার ওই বন্ধুটি পাগল নাকি? করিম হেসে বলল, না, ও পাগল নয়, একটু কম বুদ্ধি সম্পন্ন। ফাতেমা বলল, আমার তো মনে হয় বুদ্ধিই নেই ওর, আর এ তোমার সবচেয়ে প্রিয় বন্ধু। তুমি জানো না আজ কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি ওর থেকে। যখন তারা দুজনে বাইরে বেরোলো তখন ফাতেমা জিজ্ঞেস করল, তুমি আমার জন্য কি আনতে গিয়েছিলে? করিম বলল, এই ফুল দেখছো, এটা আমাদের গ্রামে প্রেমের প্রতীক ধরা হয়। যদি কোনো ছেলে কোনো মেয়েকে টানা 10 দিন ধরে এই ফুল দেয়, তবে মেয়েটি বুঝে যায় যে সেই ছেলেটি তাকে বিয়ে করতে চায়। সে ফুলের তোড়া ফাতেমার দিকে বাড়িয়ে দিল। ফাতেমা বলল, আমাদের তো হয়ে গেছে করিম, তবে এটা কেন? করিম বলল, যাতে তোমার এহসাস হয় যে আমি তোমাকে কত প্রেম করি। বাকি সবাই তো মাত্র 10 দিন পর্যন্ত ভালোবাসা দেখায়, কিন্তু আমি তোমাকে পুরো 1 মাস ধরে এই ফুল এনে দেব। আর সে তার ভেজা চুলে একটি ফুল লাগিয়ে দিল। কথা বলতে বলতে দুজনে গ্রামের দিকে ফিরতে লাগলো। পাহাড় থেকে নিচে নেমে সাইকেলে অর্ধেক সফরই পূরণ করেছিল যে হঠাৎ করিম থেমে গিয়ে বলল, ফাতেমা, একটু দেখো, ওগুলো আমাদের জমি, চলবে? ফাতেমা সম্মতিতে মাথা নাড়ল। যখন সে জমির আলে দাঁড়িয়েছিল তখন তার নজর একটি কুঁড়ে ঘরের উপর পড়ল। সে জিজ্ঞাসা নিয়ে জিজ্ঞেস করল, করিম, গ্রাম থেকে এত দূরে এখানে কে থাকে? করিম গভীর শ্বাস নিয়ে বলল, একজন বিধবা আছে, তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। লোকে তাকে ডাইনি মনে, কেউ তার সাথে কথা বলে না আর কেউ তার কাছে যায়ও না। তুমিও তার থেকে দূরেই থেকো। ফাতেমা নির্দোষভাবে বলল, করিম, আমি এই ডাইনি ফাইনি এসব কথায় বিশ্বাস করি না, এসব বেকার কথা। ভাবো বেচারির কত খারাপ লাগে না, তাকে এখানে একা থাকতে হয়। করিম কিছুটা চিন্তা প্রকাশ করে বলল, যাই হোক, আমাদের এই বিষয়ে বেশি জানা নেই, তাই তার থেকে বেঁচে থাকাই ভালো। তার কাঁদার আওয়াজ শোনা মাত্রই কিছু না কিছু খারাপ হয়ে যায়, এমনকি কিছু লোকের তো মৃত্যুও হয়েছে। ফাতেমা তার কথাই খুব মন দিল না, কিন্তু সে কোনো বিবাদে জড়াতে চাইছিল না। কিছুক্ষণ পর তারা বাড়ি পৌঁছল। দরজায় ফাতেমার কাকা দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, সাথে তার প্রিয় সখী জান্নাতও ছিল। ফাতেমা খুশিতে নেচে উঠল আর বলল, কাকাবাবু, আপনি এখানে, আর জান্নাতও? কাকা হেসে বললেন, ফাতেমা মা, কি করি, আসতেই হলো। যখন থেকে তুই এসেছিস এ তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ফাতেমা জান্নাতকে জড়িয়ে ধরে আদর করে হাত বুলিয়ে দিল, আর জান্নাত খুশিতে নিজের ল্যাজ নাড়াতে লাগল। তারপর কাকা বললেন, করিম, এর কি মনে হতো, সখী শুধু মেয়েদের মধ্যেই হয়? এই দেখ, এর চেয়ে প্রিয় সখী আর কেউ হতেই পারে না। কিছুক্ষণ পর কাকা ওখান থেকে চলে গেলেন। যেখানে আগে শুধু করিম ওই বাড়িতে থাকত, এখন সেখানে ফাতেমা, তার 2 ভাই রহমান ও সিদ্দিক আর তার প্রিয় জান্নাতও থাকতে লাগল। দিনগুলো খুব সুখে কাটছিল। আগে যে ফাঁকা আর জনশূন্য কুঁড়েঘর লাগত, তাতে এখন জেল্লা চলে এসেছিল। দুজনের মধ্যে এত প্রেম ছিল যে কিছুদিনেই তারা গ্রামের সবচেয়ে সুখী যুগলের মধ্যে গণ্য হতে লাগল। রাবেয়ার সাথে ফাতেমার গভীর বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তার জীবনের বেশিরভাগ কাজ রাবেয়ার পথপ্রদর্শনেই হতো। দুজনে একসাথে ঝর্ণায় স্নান করতে যেত, জমি থেকে টাটকা সবজি তুলে আনত। রাবেয়া তাকে কাপড়ের ওপর নানা ধরনের সুতোর কাজও শেখাচ্ছিল। নতুন জায়গায় এত ভালো উন্নতি পেয়ে ফাতেমা খুব খুশি ছিল, কিন্তু যখনই তার নজর ফারুকের ওপর পড়ত, তার মন তেতো হয়ে যেত। সে ভাবত, এত গুণবতী স্ত্রীকে আল্লাহ কেমন স্বামী দিল? যতক্ষণ ফারুক কিছু না বলতো তার অভাব বোঝা যেত না, কিন্তু যেমনই সে কথা বলতো লোকের তার মানসিক অবস্থার কথা জানা হয়ে যেত। কোনো কাজকর্ম তো সে করত না, বাড়ির সব দায়িত্ব রাবেয়ার ওপরই ছিল, আর নিজের ঘর চালানোর জন্য সে এমন একটি কাজ করত যা পুরুষরা তো পছন্দ করত, কিন্তু গ্রামের মহিলারা তার থেকে দূরে থাকত। সে নিজের বাড়িতে সুগন্ধি মদ বানাত। পুরো গ্রামে তাকে ছাড়া আর কেউ অন্য কেউ এটা বানাতে জানত না। গ্রামের চঞ্চল পুরুষেরা তার আশায় প্রায়ই তার বাড়ির সামনে দেখা যেত। আজ একটি পবিত্র দিন ছিল। সকাল সকাল যখন ফাতেমা ঝর্ণায় স্নান করার জন্য বেরোল,
তখন সে রাবেয়াকে জিজ্ঞেস করল, রাবেয়া, আজ রোজা আছে না? এখান থেকে আমরা সোজাসুজি মসজিদে যাব। আমি দোয়ার সব সরঞ্জাম করিমকে দিয়ে বলেছি যে ও যেন আমায় মসজিদেই দেখা করে। রাবেয়া কিছুটা উদাস হয়ে বলল, তুই যা, তোর ভাগ্য ভালো, দুজনে আল্লাহর দোয়া একসাথেই করে নিবি। ফাতেমা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই চলবি না রাবেয়া? তুই রোজা রাখিসনি? রাবেয়া একটি তিতকুটে হাসির সাথে উত্তর দিল, আমি কার জন্য রোজা রাখব? ওই পাগলের জন্য? ছাড়, যেমনই হোক, ওকে আল্লাহ দেখুক। ফাতেমার চিত্রার স্বামীর জন্য এমন কটু শব্দ শুনে ভালো লাগলো না। সে ভাবল, যখন এতই ঘৃণা ছিল তবে বিয়ে কেন করলে? আগে কি এসব জানা ছিল না? কিন্তু সে কিছু বলতে পারল না। দুজনে স্নান করে ফিরছিল, তখনই রাস্তায় রাবেয়া বলল, চল, তোর সাথে আমিও দোয়া করে আসি। তারা একটু এগোতেই একটি মোটরসাইকেল তাদের সামনে এসে থামল। গ্রামে একটিই মোটরসাইকেল ছিল, আর যার এটি ছিল তাকে সবাই চিনত। একবার রাবেয়ার মুখে ফাতেমা শুনেছিল সেই ছেলের নাম ধীরা। সেই গ্রাম থেকে দূরে শহরে থাকে, আর আজকাল ওখান থেকেই অনেক ধন কামিয়ে ফিরেছে। রাবেয়া হাসতে হাসতে সেই যুবককে বলল, কেন রাস্তা আটকে রেখেছ আমার? যেতে দাও, মসজিদে যাচ্ছি। সেই যুবক বলল, আমি মসজিদ থেকে খালি রাতে ফিরে এলাম, আর তুই মসজিদে যাচ্ছিস রাবেয়া? এটা ঠিক না। বাড়ি চল, মাল দিয়ে দে, খুব জরুরি। ঘরে স্ত্রী বাচ্চারা তৃষ্ণার্ত হয়ে সারা দিন কাটাচ্ছে। রাবেয়া বলল, দেখ ফাতেমা, এর মাল চাই। আসলে তখনই বলি, এই পুরুষেরা কখনো করিমের যোগ্য হয় না। যতই এদের আল্লাহর বান্দা বলা হোক না কেন, যতই ভরসা দেখানো হোক, কিন্তু যেখানে সুযোগ পাবে এরা অবশ্যই ধোঁকা দেবে। আমি তোকে নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তখন ফাতেমা বলল, সামনেও দাঁড়িয়ে আছে আর তুই এত জোরে বলছিস? রাবেয়া হাসতে হাসতে বলল, আরে ছাড় না। তারপর বলল, ফাতেমা দেখ, সকাল সকাল খদ্দের পেয়ে গেছি, বউনি না করিয়ে ফেরাতে পারবো না, তাই আমি বাড়ি যাচ্ছি, আর তুই মসজিদে গিয়ে দোয়া করে নে। বলতে বলতে সে বাড়ির দিকে এগিয়ে গেল। ফাতেমা মনে মনে ভাবতে লাগলো, এই রাবেয়াও না কেমন কথা বলে। আমার করিম তো হিরে, আমি মানি না ওর অভিজ্ঞতাকে। এরপর সে বিড়বিড় করতে করতে মসজিদের দিকে এগিয়ে গেল। করিম মায়ের সাথে ফাতেমার প্রতীক্ষা করছিল। দুজনে মিলে দোয়া করল। মসজিদ আর বটগাছ প্রদক্ষিণ করে তারা বাড়ি ফিরে এলো। সেই রাতেই রান্নাঘরে ফাতেমা মাথা ঘুরে পড়েই যাচ্ছিল যে করিম তাকে ধরে ফেলল, আর একটু রেগে গিয়ে বলল, ফাতেমা, তাই তো বলি যে জল ছাড়া রোজা দিয়ে রাখতে পারবি না। এখন তো দিন কেটে গেছে, এখনই তো পড়ে যাচ্ছিলি। যদি আমি এখানে না থাকতাম তবে জানি না কি হতো। ফাতেমা লজ্জিত হয়ে বলল, কিছু হতো না। করিম তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। ফাতেমা বলল, শুধু রাতটাই তো কাটাতে হবে, সকালে খেয়ে নেব। আর এই চক্কর রোজার জন্য আসছে না। ফাতেমার চোখের পাতা নিচে ঝুঁকেছিল, তো করিম হেসে বলল, তবে কি তোর দায়িত্ব বাড়তে চলেছে? আমি কি বাবা হতে চলেছি? করিম খুশিতে বলে উঠল, হ্যাঁ সত্যি। আর সে খুশিতে নেচে উঠল। ফাতেমা তাকে আটকে বলল, আরে থামো। আর একটা কথা, এখন এভাবে হুটহাট আমার ওপর ঝাঁপিয়ে পড়া বন্ধ করতে হবে। সে হাসতে হাসতে বলল। করিম হেসে বলল, হুটহাট নয়, কিন্তু বলে তো ঝাঁপিয়ে পড়তে পারি না। বলতে বলতে সে তার হাত ধরে নিল। এখন করিম প্রতিটি পয়সা জমাচ্ছিল। বাচ্চা আসার আগে সে বাড়ির ছাদ বদলে দিতে চাইত। ফাতেমাও নিজের প্রয়োজন যতটা কমানো যায় ততটা কমিয়ে দিয়েছিল। এখন করিম তাকে বাড়ি থেকে কোথাও দূরে যেতে দিত না। বাড়ির পেছনে সে ফাতেমার স্নানের জন্য পুরনো ছেঁড়া চাদরের একটি ঘেরাও তৈরি করে দিয়েছিল, আর নিজের সব প্রয়োজনে কুয়ো থেকে জল ভরে আনত। মাঝে মাঝে এসে রান্নাঘরেও হাত বাড়িয়ে দিত। কিন্তু বলে না, সময় সবসময় একরকম থাকে না। হাসি খুশি সংসারেও কারোর নজর লেগে গিয়েছিল। মাস পেরোনোর সাথে সাথে ফাতেমা আর করিমের স্বভাবে কিছু পরিবর্তন দেখা দিতে লাগল। একদিন ফাতেমা করিমকে দেখিয়ে রহমানকে বোঝাচ্ছিল, রহমান, এখন তোমরা দুজন বাইরে ঘুরে বেড়ানো বন্ধ করো। দেখো, তোমরা মামা হতে চলেছ, এখন তোমাদের দায়িত্ব বাড়তে চলেছে। তোমরাই তো ভাগ্নের খেয়াল রাখবে যখন আমি ব্যস্ত থাকব। এর বাবার কাছে তো এর জন্য সময় থাকবে না। তাদের কথা শুনে আঙিনায় বসে করিম, যে দড়ি পাকাচ্ছিল, জোরে হাসল আর বলল, তুমি কিভাবে জানলে যে এদের ভাগ্নেই হবে? আমার তো একটি মিষ্টি মেয়ে চাই। ফাতেমা হেসে বলল, এখন তো সেটাই হবে যা আশা আল্লাহ আগে থেকে ঠিক করে রেখেছেন, কিন্তু আমি তোমার ওপর রাগ করেছি। করিম অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা একদম ঠিক কথা নয় ফাতেমা, তুমি রাগ কেন করেছ? ফাতেমা বলল, আমি এই জন্য রেগে আছি যে তুমি আগের মতো আমার দিকে খেয়াল দাও না। করিম হালকা হেসে বলল, আমিও তো এই জন্যই রেগে আছি যে আগের মতো তুমি আমায় খেয়াল রাখতে দাও না। যখনই কাছে আসি দূরে সরে যাও। শুধু এই সামান্য কথায় রেগে আছো? করিম বলল, চলো, রাগ করো না। তুমি বোঝো না যে আজকাল আমার শরীর আগের মতো থাকে না।
তারপর সে ফাতেমার কাছে এসে পেছন থেকে গলায় হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আমি বুঝি ফাতেমা, আমি তো শুধু এমনিই ভুলে গিয়েছিলাম। তোর মনে হয় আমি তোর খেয়াল রাখি না? এখন দেখিস, আজ থেকে আমি সারাদিন শুধু আর শুধুই তোর খেয়াল রাখব। বলে সে ফাতেমাকে জড়িয়ে ধরল। ফাতেমা হাসতে হাসতে বলল, করিম, তুমি মিথ্যে বলনি। এখন সে আগের চেয়েও বেশি ফাতেমার খেয়াল রাখতে লাগলো। কিছুদিন এভাবেই কেটে গেল। এক রাতে যখন ফাতেমার চোখ খুলল, তখন করিম তার সাথে ছিল না। সে বাইরে দেখল তো তখনও রাত বাকি ছিল। মনে মনে ভাবতে লাগলো, এখনো কোথায় চলে গেল। সে আওয়াজ দিল, কিন্তু করিম বাড়িতে ছিল না। সে ভাবছিল বাইরে গিয়ে দেখবে কিনা, কিন্তু ভাবতে ভাবতে থেমে গেল যে পাছে করিম রেগে যায়, কারণ সে বারণ করেছিল বাড়ি থেকে বাইরে যেতে। সে আবার বিছানায় বসে পড়ল আর তার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর করিম ফিরে এলো। ফাতেমা জিজ্ঞেস করল, কোথায় চলে গিয়েছিলে? না বলে কোথায় গিয়েছিলে? করিম নিজেকে সামলে নিয়ে উত্তর দিল, তুই এত তাড়াতাড়ি উঠে পড়লি? আমি তো ফারুকের শরীর দেখতে গিয়েছিলাম। ওর হঠাৎ শরীর খারাপ হয়ে গিয়েছিল। ফাতেমা অবাক হয়ে জিজ্ঞেস করল, ওর কি হয়েছে? সন্ধেবেলা তো ঠিকঠাকই দেখাচ্ছিল। করিম উত্তর দিল, বমি করছিল, হয়তো কিছু উল্টোপাল্টা খেয়ে নিয়েছে। যে ওষুধ আমি তোর বমির জন্য হাকিম সাহেবের থেকে নিয়েছিলাম, সেটাই ওর বাড়িতে দিয়ে এলাম। তোর তো এখন ওবার দরকার নেই না? ফাতেমা বলল, না, এখন আমার ওটার দরকার নেই। তুমি ভালো করেছো। তুমি ঠিক করে ঘুমোতে পারোনি। এখনো রাত একটু বাকি আছে, তুমি আরাম করে নাও। কিন্তু আজ করিমের কথায় কিছু আলাদা ব্যাপার ছিল। প্রথমবার সে তার চোখের দিকে তাকিয়ে নয়, অন্য কোথাও তাকিয়ে বলছিল। তবুও ফাতেমা তার মনের ভেতরে ভরা প্রেমের ওপর বিশ্বাস করে তার কথায় ভরসা করে নিল আর শুতে চলে গেল। আবার দুদিন পর রাতের তৃতীয় প্রহরে ফাতেমা বিছানা খালি পেল, আর ফেরার পর করিম সাফাই দিল, জান্নাত নিজের দড়ি ছিঁড়ে কোথাও চলে গিয়েছিল, ওকে খুঁজতে গিয়েছিলাম। ফাতেমারই কথা অদ্ভুত লাগলো। সে বলল, তোমার যাওয়ার কি দরকার ছিল? ও তো এমনিতেও আমায় ছাড়া থাকতে পারে না, নিজেই সকালের মধ্যে ফিরে আসতো। করিম বলল, যদি ওকে কেউ চুরি করে খুলে নিয়ে যেত তবে? তোমার ওপর এর অনেক দায়িত্ব আছে। ফাতেমার তার কথায় কিছু অদ্ভুত লাগলো, কিন্তু সে বেশি ভাবল না। একদিন দুপুরে করিম দুটি পাখি এনে ফাতেমার হাতে ধরিয়ে দিল আর বলল, আজ এগুলো রান্না করে দিও, আর হ্যাঁ, পুনর্নবার শাকও সাথে রান্না করো। আজ আমি এক বন্ধুকে খাওয়ার জন্য ডেকেছি, একটু তাড়া আছে, তাই আজ তোর কোনো সাহায্য করতে পারবো না। ফাতেমার রান্না করা তো ঠিক মনে করল, কিন্তু বাইরে বেরিয়ে দেখল যে গাছপালার মধ্যে থেকে কিছু পাতা উধাও ছিল। সে ভাবল, এখনই তো বৃষ্টি শুরু হয়েছে, এত পাতাও বেরোয়নি। এই করিমও কিছু না ভেবেই আদেশ দিয়ে দেয় আর তারপর বাইরে চলে যায়। এখন তো হয়তো খাওয়ার সময় ফিরবে, এখন কি করি? তারপর সে মনে করল যে জমির ধারের খালি জায়গায় সে অনেক গাছ দেখেছিল। পুনর্নবার পাতা তো আমায় নিজেকেই আনতে হবে ভেবে সে দ্রুত বেরিয়ে গেল। সেখানে পৌঁছে সে দেখল সেই জায়গা পুনর্নবার পাতায় ভরা ছিল। সে তাড়াতাড়ি পাতা ছিঁড়ে নিজের আঁচলে জমা করতে লাগল। তখনই সে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা এক বিধবার কুঁয়ে ঘর থেকে তেজ কান্নার আওয়াজ শুনতে পেল। মনে হচ্ছিল যেন খুব খারাপ কিছু ঘটে গেছে। ফাতেমার করিমের বলা কথা মনে পড়ে গেল, ওর ডাইনি যখনই কাঁদে কিছু না কিছু খারাপ অবশ্যই হয়। সে ভেবে ভয় পেয়ে গেল আর নিজের পেটে হাত রাখল। তখনই একজন স্ত্রী, যার বয়স কোনো 20-22 বছর হবে, দ্রুত কুঁড়ে ঘর থেকে বাইরে দৌড়ে বেরোল। তার নজর ফাতেমার ওপর পড়ল, তো সে তার কাছে এসে পায়ে পড়ে গেল আর খুব দুঃখী স্বরে বলল, বোন, এই দুঃখিনীকে সাহায্য করো। আমার বাচ্চাকে কোনো বিষধর সাপে কামড়েছে। আমায় এক্ষুনি নদী পার থেকে হাকিমকে ডেকে আনতে হবে। ততক্ষণ কেউ নেই যার ভরসায় আমি আমার বাচ্চাকে ছেড়ে যাব। স্ত্রীর কথা শুনে ফাতেমা সব কিছু ভুলে গিয়ে বলল, হাকিমকে ডাকতে অনেক সময় লেগে যাবে, কিন্তু তুমি চিন্তা করো না, সব ধরনের সাপের বিষের চিকিৎসা আমি জানি। আমি সাপুড়ের মেয়ে, তুমি তাড়াতাড়ি আমায় তোমার বাচ্চা দেখাও। তারা কুঁড়ে ঘরের ভেতরে পৌঁছল তো দেখল বাচ্চা বিছানায় ছটফট করছিল। সাপ তার পায়ে কামড়েছিল, আর বিষ যেন ওপরে না ওঠে তাই তার মা হাঁটুর নিচে একটি দড়ি কোষে বেঁধে দিয়েছিল। ফাতেমা সেই বাচ্চাকে তুলে দাঁড় করালো আর বলল, তুমি এটা কি করছো? সেই স্ত্রী খুব ঘাবড়ে গিয়েছিল আর অস্থির ছিল। ফাতেমা বলল, একে সাপে কামড়েছে, কিন্তু বেশি দেরি হয়নি, আমি একে বাঁচাতে পারি। একে দাঁড়িয়ে রাখো আর খেয়াল রেখো ও যেন ঘুমিয়ে না পড়ে। আমি মাত্র 2 মিনিটের দূরত্বে সেই জড়িবুটি দেখেছি যা দিয়ে এ ঠিক হতে পারে। আমি এক্ষুনি নিয়ে আসছি, ততক্ষণ একে ঘুমোতে দিও না। বলে সে দ্রুত ওখান থেকে বেরিয়ে গেল। ফিরে এসে ফাতেমা জিজ্ঞেস করল, কোনো নতুন ব্লেড আছে?
সেই স্ত্রী হ্যাঁ উত্তর দিল আর দৌড়ে ব্লেড নিয়ে এলো। ফাতেমা সাপ কামড়ানোর জায়গায় সামান্য চিরে দিল। তারপর সে জড়িবুটি পিষে ক্ষতের ওপর লাগালো আর কিছু পাতার রস বের করে বাচ্চাকে চামচে করে খাওয়াতে লাগলো। অল্প অল্প সময় অন্তর সে তার মুখে আরও রস দিতে লাগলো। প্রায় 10 মিনিট পর সে বাচ্চাকে আবার শুইয়ে দিল। এখন বাচ্চা ছটফট করা বন্ধ করে দিয়েছিল। সেই স্ত্রী বলল, বোন, তোমার অনেক অনেক ধন্যবাদ। ফাতেমা বলল, তোর বাচ্চা এখন ঠিক আছে, এর এখন কিছু হবে না। যে রস আমি বানিয়েছি ওটা প্রতি ঘন্টায় খাওয়াতে থাকিস, আর এই লেপটা সন্ধেবেলা আরেকবার লাগিয়ে দিস। আমায় এখন যেতে হবে, কিন্তু আমি একে আবার দেখতে আসব। সেই স্ত্রী ফাতেমার পা জড়িয়ে ধরে বলল, বোন, তুই আমার জন্য আল্লাহর বান্দি। আমি আজ থেকে তোর সারা জীবন সেবা করার সংকল্প নিচ্ছি। তবুও সে কিছুটা দুঃখী হয়ে গেল আর কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি তোর কোনো কাজের নই বোন। ফাতেমা বলল, এমন কোনো কথা নয়, এখন তুই সব কথা ভুলে যা আর শুধু নিজের বাচ্চার খেয়াল রাখ। আমি কাল আবার আসব। বলে ফাতেমা ওখান থেকে চলে গেল। বাইরে বেরোতেই তার মনে পড়ল যে তার আঁচলে রাখা জিনিসপত্র ছড়িয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি জমিতে পৌঁছল আর আবার দ্রুত পাতা সংগ্রহ করে বাড়ি পৌঁছল। করিমের ফিরতে বেশি সময় ছিল না, তাই সে তাড়াতাড়ি রান্না করতে লাগল। কিন্তু করিম আজ কিছুটা দেরি করছিল। কিছুক্ষণ পর যখন সে বাড়ি ফিরল, তখন তার সাথে রাবেয়াও ছিল। ফাতেমা জিজ্ঞেস করল, আপনার সাথে তো আপনার বন্ধু আসার কথা ছিল না? করিম উত্তর দিল, হ্যাঁ, এসেছে তো। ফাতেমা বলল, তবে কি আজ রাবেয়ার জন্মদিন? করিম জানালো, যখন আমি শাক নিতে গিয়েছিলাম তখন এই আমায় রাস্তায় পেল। এ বলল, প্রতিদিন নিজের পছন্দের খাবার খাও, কখনো আমার পছন্দের খাইও না। এখন আমি কি আর পিছিয়ে থাকার লোক? আমিও বলে দিলাম, কি পছন্দ বলো, আজ তোমায় বাড়িতে দাওয়াত দিচ্ছি। তো এ বলল, পছন্দ বলতে একে পছন্দের তো সব খাওয়াতে পারে, না বলে খাইয়ে দেখাও তবে মানব। এখন বলো রাবেয়া, আমি তোমার পছন্দ সঠিক চিনেছি কিনা? তোমার পুনর্নবার শাক সবচেয়ে বেশি পছন্দ না? রাবেয়া হেসে উঠল আর বলল, একেবারে। এই পছন্দ নিশ্চয়ই, কিন্তু সবচেয়ে বেশি নয়। করিম, তুমি আমার পছন্দ জানতে কিছুটা ব্যর্থ হলে। করিম হেসে বলল, চলো, কোনো ব্যাপার না, আজ আমার পছন্দের খেয়ে নাও। যখন ফাতেমা তাকে খাবার পরিবেশন করল, তখন রাবেয়া বলল, এইটা খেতে পাবো না, তুমি এখনো জানো না যে আমি শুদ্ধ নিরামিষাশী? ফাতেমা ক্ষমা চেয়ে বলল, আমি জানতাম না। করিম হেসে বলল, এ কি করে জানবে? এই ফাতেমা তো আমিষ ছাড়া 1 সপ্তাহও কাটাতে পারে না। রাবেয়ার স্বামীর কথা জিজ্ঞেস করলে সে বলল, ও গ্রামের বাইরে গাছের নিচে বাচ্চাদের সাথে খেলছে হবে। ফাতেমার হৃদয়ে আবার দয়া এলো। বেচারি এত সুন্দর, এত গুণবতী, এমনকি মাছ মাংসও খায় না, তবুও আল্লাহ একে এমন পাগল স্বামী দিল। সে ভাবতে লাগল। পরের দিন কাউকে কিছু না বলে ফাতেমা সাক সে মিধুবার বাড়ি পৌঁছালো, যার বাচ্চাকে সাপে কামড়েছিল। সেখানে পৌঁছে সে দেখল যে বাচ্চা দরজায় খেলছিল। তাকে দেখা মাত্রই তার মা দৌড়ে এলো আর বলল, ফাতেমা বোন, এটা সব তোমার কৃপা যে আমার বাচ্চা আজ জীবিত আছে আর আমার চোখের সামনে খেলছে। তোমার এই উপকার আমি জিন্দিগিভর ভুলব না। বসো না বোন। ফাতেমা বলল, আমি তো শুধু এই বাচ্চাকে দেখতে এসেছিলাম আর তোমার সাথে কিছু কথা বলতে ছিল। সেই স্ত্রী বলল, তুমি আমার কাছে কিছু বলার জন্য ইতস্তত করো না, শুধু আজ্ঞা করো। ফাতেমা ধীরে ধীরে বলল, তুমি বুঝে গেছ বোন, আমি মা হতে চলেছি। শুধু একটি প্রার্থনা, যে আমার বাচ্চাকে মেরো না। এতটুকু শোনা মাত্রই সেই স্ত্রী মাটিতে বসে পড়ল আর কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে বলল, বোন, তুমিও? আমি তোমাকে অন্যদের থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু এতে তোমার ভুল নেই। এটা তো আমার ভাগ্যের দোষ। কিন্তু একটা কথা ভাবো, যদি আমার কাছে কাউকে জীবিত করার বা মারার শক্তি থাকত, তবে কি আমি আমার বাচ্চাকে বাঁচানোর জন্য তোমার পা ধরতাম? ফাতেমা ইতস্তত করে বলল, আমি তো এটা ভাবিইনি। সেই স্ত্রী আবার বলল, আমি এই কথা আমার সখী রাবেয়াকে বলেছিলাম। সেই স্ত্রী বলল, ওই বলে থাকবে যে তুমি আমার সাথে দেখা করো না। ওই তোমার বাচ্চাকে ক্ষতি করার কথা বলে থাকবে, তাই না? ফাতেমা শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেই স্ত্রী বলল, যদি তুমি ওকে চিনতে তবে এটা কখনো বলতে না। তুমি জানো না যে গ্রামের সবাই আমায় ডাইনি বলে, আর এই সব ওই রাবেয়ার জন্য। ও এমন এক নাগিন যে যদি কারোর সাথে জড়িয়ে যায় তবে তাকে নষ্ট করে দেয়। ফাতেমা চমকে উঠে বলল, তুমি এটা কি বলছো? আমি তোমার হালচাল জানতে এসেছিলাম, আর তুমি উল্টো আমায় আমার সখীর বিরুদ্ধে উস্কাচ্ছ। সেই স্ত্রী বলল, আমি মিথ্যে বলছি না বোন, ওই নাগিন তোমার জীবনে জড়াচ্ছে, সামলে যাও, নয়তো ও তোমাকেও আমার মতো নষ্ট করে দেবে। ফাতেমা বলল, ব্যাস চুপ করো, খুব খারাপ তুমি। গ্রামবাসীরা ঠিকই বলে তোমার ব্যাপারে, আমি তোমার কোনো কথা মানব না। খুব বড় ভুল করেছি আমি এখানে এসে, বলে ফাতেমা ওখান থেকে যেতে লাগল। সেই স্ত্রী চিৎকার করে বলল,
আজ তো তুমি নিজের ইচ্ছায় এসেছ না বোন, কাল বাধ্য হয়ে আসবে, দেখে নিও। ফাতেমা থামল আর বলল, বুঝে গেছ না তুমি? আমার চৌকাট দেখার আগে নিজের চৌকাটের খেয়াল করো। কি, রাতে তোমার স্বামী বাইরে যায় না? কখনো কি তোমার ঘুম ভাঙেনি? আর তুমি জানার চেষ্টা করেছ যে ও কোথায় যায়? ফাতেমা এক মুহূর্তের জন্য থামল। আর বলল, তুই এসব কি করে জানলি? সেই স্ত্রী বলল, তুমি সব জানতে পারবে। আজ রাতে ওর পিছু নিয়ে দেখে নিও। তুমি আমার কথায় ভরসা করবে। ফাতেমার জন্য সেখানে দাঁড়িয়ে থেকে আর কথা শোনা কঠিন হয়ে গেল এবং সে দ্রুত নিজের বাড়ির দিকে চলে গেল। করিম তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। সে নিজের চেয়েও বেশি ভালোবাসত করিমকে। সে যা শুনল তা ভাবা সহজ ছিল না। করিম প্রতি রাতে নিজের হাতে যে দুধ গরম করে আনত তাতে কিছু মেশানো থাকে, এটা ভাবাও ফাতেমার জন্য অসম্ভব ছিল। সে ভাবছিল, না, এসব মিথ্যে। আমি আমার সুখী জীবনে টাঁটা বুনতে পারি না। ভাবতে ভাবতে সে বিছানায় শুয়ে পড়ল। যেমনই করিম রোজকার মতো তার জন্য দুধ নিয়ে এলো, সে তা প্রেমের সাথে পান করল। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙল তো মাথা ভারী লাগছিল। এটা এখন রোজকার কথা হয়ে গিয়েছিল। করিমকে জিজ্ঞেস করলে ও জবাব দিত, তোমার দিন ঘনিয়ে আসছে, তাই হয়তো তোমার এমন মনে হচ্ছে। যদিও ফাতেমা সেই বিধবার কথাকে নিজের মনে মিথ্যে প্রমাণ করেছিল, তবুও সন্দেহের বীজ তার আত্মায় গজাতে শুরু করেছিল। এক রাতে ফাতেমা কোনো অছিলায় উঠল আর দুধের গ্লাস আঙিনায় লাগানো চম্পা গাছের গোড়ায় ঢেলে দিল। সেই রাতে আবার তার ঘুম এলো না। ঘাবড়ানি এতটাই বেশি ছিল যে মাঝরাতে যখন সে করিমকে ঘুমিয়ে আছে জেনেও উঠতে দেখল, তখন সেও তার পেছন পেছন চলতে লাগল। মন বলতো, তুই এসব দেখার জন্য জন্মাসনি ফাতেমা, ফিরে যা। তবুও সে নিজের মনকে বোঝালো, আমার করিম শুধু আমার, বাকি সব মিথ্যে। করিম রাবেয়ার বাড়ির দিকে এগোচ্ছিল। দূর থেকেই ফাতেমা দেখল রাবেয়া দরজা খুলে বাইরে বেরোল আর দুজনে একে অপরকে জড়িয়ে ধরল। তারপর দরজা আবার বন্ধ হয়ে গেল। ফাতেমার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল রক্তের প্রবাহ এতটাই তেজ হয়ে গেছে যে তা ফেটে বাইরে বেরিয়ে আসবে। পেটে ব্যথার একটি তীব্র ঘেউ উঠল। মনে হলো সে যা দেখল তা তার বাচ্চারও সহ্য হল না। কোনোভাবে নিজেকে সামলে সে ব্যথায় টলতে টলতে নিজের কুড়ে ঘর পর্যন্ত ফিরে এলো। সে নিজের করিম, নিজের গৃহস্থালী, নিজের শতরঙ্গা স্বপ্নকে আর নিজের অস্তিত্বকে যা প্রেমের চাবিতে টাঙিয়েছিল, এখন অনুভব করল যে তার শিকড় নড়ে গেছে। সে সারা রাত ভাবতে লাগল, ফাতেমা, এখন এখানে তোমার কি বাকি আছে? কার জন্য তুমি এখন থেমে আছো? সকালের অপেক্ষা করো না, ওঠো আর এখনই বেরিয়ে যাও। কিন্তু মন বলতো, না না, আর একটু অপেক্ষা করে নি। হয়তো আমি যা ভাবছি তেমন কিছু না। হয়তো ফারুক অসুস্থ হয়ে পড়েছে আর ও ওকে দেখতে গেছে। হ্যাঁ, এটাই হয়েছে হবে। আমার করিম কখনো আমায় ধোঁকা দিতে পারে না। প্রেমও মানুষকে কতটা বেবাস করে দেয়। সব জেনে সব বুঝে সে সেই মিটে যাওয়ার অভিজ্ঞতাকে মুছতে পারে না। ফাতেমা নিজেকে বোঝালো, করিম তোমাকে কিভাবে ধোঁকা দিতে পারে? ও কখনো ধোঁকা দেবে না। যেমনি দরজা খোলার আওয়াজ শুনল, সে তাড়াতাড়ি চোখ বন্ধ করে শুয়ে পড়ল। করিম এলো আর তার পাশে শুয়ে পড়ল। সে অনেক সাহস জোগাড় করল আর জিজ্ঞেস করতে চাইল, তুমি রাবেয়ার বাড়ি কেন গিয়েছিলে? কিন্তু তার মনে হলো যে যদি সে এমন জিজ্ঞেস করে তবে করিমের মনে হবে যে ফাতেমা তাকে সন্দেহ করছে। তারপর না জানি ও তার ব্যাপারে কি ভেবে নেবে। পরের দিন মন খুব ভারী ছিল। চিন্তার তোলপাড় তাকে শান্তিতে শ্বাস নিতে দিচ্ছিল না। সে ভাবল, আর দু একদিন দেখে নি। একদিনের সন্দেহের ভিত্তিতে কাউকে দোষী মানা ঠিক না। আর তারপর সে নিজেকে বোঝালো। দ্বিতীয় রাতেও সেটাই হলো যা আগের রাতে হয়েছিল। কাল সে দুজনকে জড়িয়ে ধরতে দেখেও না দেখার ভান করেছিল, কিন্তু আজ আবার সব দেখে এসে ছটফট করে উঠল আর বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে যখন রাবেয়া স্নান করতে গেল, তখন সে ফারুককে ডেকে জিজ্ঞেস করল, ফারুক, কি হয়েছে? কাল রাতে তোমার শরীর খারাপ হয়েছিল? ফারুক বলল, না তো। ফাতেমা আবার জিজ্ঞেস করল, আজকাল, পরশু বা কখনো মাসখানেক আগেও যখন করিম তোমার বাড়ি ওষুধ নিয়ে এসেছিল? ফারুক বলল, এমন তো কখনো হয়নি, আমি তো বহু বছর ধরে অসুস্থই পড়িনি। ফাতেমা আবার সাহস জোগাড় করে জিজ্ঞেস করল, ফারুক, তুমি রাতে কোথায় ঘুমো? ফারুক বলল, নিজের বাড়িতে ঘুমোই। ফাতেমা আরও সাহস জোগাড় করে জিজ্ঞেস করল, তুমি কি রাবেয়ার সাথে ঘুমো? ফারুক অবাক হয়ে বলল, এটা তুমি কি জিজ্ঞেস করছো? তুমি কি জানো না এসব জিজ্ঞেস করতে নেই? আর তারপর নিজের ঠোঁটে আঙুল রেখে বলল, এসব কথা কারোর সাথে আলোচনা করতে নেই। ফাতেমা ভাবতে লাগল, কোথাও আমি নিজেকেই লজ্জিত করে দিলাম। তারপর বলল, ফারুক, রাবেয়া বলে যে আমাদের বন্ধ ঘরের কথা আমাদের কারোর সাথে বলা উচিত না। তুমি রাবেয়ার সব কথা মানো না? ফারুক বলল, আমি ওর সব কথা মানি, তবুও ও আমার সাথে খুব ঝগড়া করে, কখনো কখনো তো খেতেও দেয় না। ফাতেমা বলল, আমি তোমার সাথে কখনো ঝগড়া করব না, আর খেতেও দেব। তুমি কি আমার একটি কাজ করবে? আমার সাথে বন্ধুত্ব করবে? ফারুক খুব খুশি হয়ে গেল আর সে নিজের দুই হাত বাড়িয়ে দিল।
ফাতেমা সামান্য ইতস্তত করে নিজের হাত তার হাতে দিয়ে দিল। বাস্তবে সে নিজেও জানত না যে সে কি করছে, এটা ঠিক না ভুল। কিন্তু তার মনে হতে লাগল যে ওই ঘরের ভেতর প্রতি রাতে কি হয় তা শুধু ফারুকই বলতে পারত। এখন সে বাইরে গিয়ে বাচ্চাদের সাথে খেলা বন্ধ করে দিয়েছিল। সে ফাতেমার আশেপাশেই ঘুরে বেড়াত, কোথাও তাকে গল্প শোনাত তো কোথাও অন্য কিছু। একদিন ফাতেমা জিজ্ঞেস করল, ফারুক, রাবেয়া কি প্রতি রাতে তোমায় দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়? ফারুক হ্যাঁ বলে মাথা নাড়ল আর বলল, কিন্তু তোমায় কে বলল? ফাতেমা জবাব দিল, রাবেয়া। আচ্ছা, তুমি তো আমার বন্ধু না, আমার একটি কথা মানবে? ফারুক বলল, তুমি খুব ভালো, রাবেয়া চেয়েও ভালো। ফাতেমা বলল, রাবেয়া ভালো না, আমি তোমার সব কথা মানব। তো আজ রাতে তুমি দুধ খেও না, আর লুকিয়ে দেখো যে রাতে রাবেয়ার ঘরে কি হয়। ফারুক সম্মতিতে মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু এই কথা যেন রাবেয়া জানতে না পারে। ফাতেমা ফারুককে বুঝিয়ে দিল, সে কখনো জানতে পারবে না, আর সে গর্বে বুক ফুলিয়ে চলে গেল। এই ঘটনার দুদিন পর ফারুক তাদের বাড়িতে এলো না, বাইরে থেকে ডাকলেও দূরে পালিয়ে যেত। ফাতেমার মনে সন্দেহ আরও গভীর হয়ে গেল। যদিও ফারুক কম বুদ্ধি সম্পন্ন ছিল, তবু 10-12 বছরের বাচ্চার সমান তার মাথা তো ছিল। সে নিশ্চয়ই কিছু জানতে পেরেছে, তবেই তো সে দূরে পালাতে শুরু করেছে। ফাতেমার চিন্তা বাড়তে লাগল। খাওয়া দাওয়াও কমে গেল। রান্নাঘরে কাজ করতে করতে কখনো ডাল পুড়ে যেত তো কখনো তরকারি বিগড়ে যেত। রাতে সে তার পিছু নিত আর আবার উদাস হয়ে বাড়ি ফিরে আসত। এখন সে যেন হাসতেই ভুলে গিয়েছিল। একদিন কেউ বলল, ফাতেমা, তুই তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিস, যেন তোর রং উড়ে গেছে, কি ব্যাপার? ফাতেমা উদাস গলায় বলল, আমার চেহারা বিগড়ে গেছে, এখন আমার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, তুমি কি আমায় ছেড়ে দেবে? করিম বলল, তুই কেমন কথা বলছিস? আজ রাতে আমার মনে হচ্ছিল যে আমি পল পল মৃত্যুর নিকটে যাচ্ছি। যদি তুমি আমায় ছেড়ে যাও তবে মনে রেখো ফাতেমা মরে যাবে। করিম বলল, এমন কথা বলিস না, আমি তোকে হারানোর ভয় পাই। কথা দিচ্ছি ফাতেমা, আমি কোথাও যাব না। ফাতেমা প্রেমের দুফোঁটা চোখের জল ফেলল আর ভাবল, যদিও আমায় হারানোর ভয় পায়, তবে কিভাবে কিছু খারাপ আমার সাথে করতে পারে? এসব মিথ্যে। তার ভেতরে চলতে থাকা অবিশ্বাসের লড়াই সমাপ্ত হল এবং অনেক রাতের পর অস্থির ফাতেমা শান্তিতে ঘুমিয়ে পড়ল। রাতের মাঝে দরজায় হালকা টোকা পড়ল। করিম দেখল ফাতেমা গভীর ঘুমেছিল। সে খুব ধীরে তাকে নিজের থেকে আলাদা করল আর বাইরে চলে গেল। তার ওঠাতে ফাতেমার ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু সে চুপচাপ শুয়ে রইল। কিছুক্ষণ পর ধীরে ধীরে বেরিয়ে ফাতেমা তার পিছু নিল। করিম বাড়ি থেকে দূরে দাঁড়িয়ে থাকা একটি অশ্বত্থ গাছের নিচে থামল, যেখানে কেউ তার প্রতীক্ষা করছিল। অন্ধকার রাতে লুকিয়ে ফাতেমা তাদের কথা শুনতে লাগল। কারোর আওয়াজ এলো, বাহ, তুমি নিজের কথা ভেঙেছ। করিম বলল, বিবশ ছিলাম ফাতেমা। ফাতেমার শরীর বিগড়ে যাচ্ছে, আমি ওকে কথা দিয়েছি যে আজ রাতে ওকে ছেড়ে কোথাও যাব না। রাবেয়া বলল, ওর সাথে করা প্রতিশ্রুতির এত দাম, আর আমার কি? করিম বলল, তুমি জানো রাবেয়া, ওর অবস্থা কেমন, আর মাত্র কয়েক মাস বাকি সন্তান আসার। আমার মনে হয় ও সন্দেহ করেছে, আজ অদ্ভুত অদ্ভুত সব কথা বলছিল। এখন আমায় ফাতেমার খেয়াল রাখতে হবে, তাই আমি বেশ কিছুদিনের জন্য তোমার সাথে দেখা করতে আসতে পারব না। করিমের কথাগুলো শোনা মাত্রই ফাতেমা যেন কোনো ধনুক থেকে ছোড়া তীর হয়ে গেল এবং তখনই সেখান থেকে চলে গেল। যখন করিম বাড়ির থেকে ফেরার জন্য ঘুরল, তখন তার নজর হঠাৎ ফাতেমার ওপর পড়ল, যে গাছের পেছন থেকে বেরিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছিল। করিম বলল, ফাতেমা, কিন্তু সে কিছু না বলে ধীর পায়ে বাড়ির দিকে ফিরে এলো, আর তার পেছনে পেছনে করিমও। বাড়ি পৌঁছানো মাত্রই ফাতেমা চুপচাপ বিছানায় বসে পড়ল, আর করিম মাটিতে বসে তার পা দুটো নিজের কোলে রেখে বলল, ফাতেমা, আমি তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না। ও তো জাস্ট শরীর বিগড়ে গিয়েছিল, রাবেয়া ওষুধ দিতে এসেছিল, আমি মানা করতে পারিনি। ফাতেমা বলল, ওষুধ দিয়েছে, আর এখন কেন মুখ তোতলাচ্ছে? আমি তো তোমার কাছে কোনো অভিযোগ করিনি, জিজ্ঞেস করিনি যে রাতে কেন ওর বাড়িতে যাও। করিম চুপ হয়ে গেল, তার মাথা শরমে ঝুঁকে গেল। কিছুক্ষণ দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা ছেয়ে রইল, আর তারপর কোনো জবাব না দিয়েই করিম উঠে চলে গেল। সেই দিন ফাতেমা না কিছু রান্না করল, না স্নান করল, সে শুধু চুপচাপ কাঁদতে থাকল। যখন এই দুঃখ সহ্যসীমার বাইরে হতে লাগল, তখন তার পা আপনিই সেই বিধবা স্ত্রীর বাড়ির দিকে এগিয়ে গেল। তার অবস্থা দেখে সেই স্ত্রী তাকে দরজাতেই ধরে ফেলল আর খাটিয়ায় বসাতে বসাতে বলল, বোন, নিজেকে সামলাও। ফাতেমা তার কাঁধে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল।
কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বলল, তুমি ঠিকই বলছিলে বোন, আমি বরবাদ হয়ে গেছি। আমার স্বামী আমার সাথে মিথ্যে বলে। সে আমার থেকে লুকিয়ে রাতে ওর সাথে দেখা করতে যায়, আর এখন ওর হৃদয়ে আমার জন্য কোনো ভালোবাসাই বাকি নেই। সে আমার সাথে করা প্রতিশ্রুতির সম্মানও রাখে না। সেই স্ত্রী বলল, আমি এটা বলছি না যে এতে পুরোপুরি ভুল করিমের, কিন্তু রাবেয়া খুব চালাক। সে যে কাউকে নিজের বশে করতে পারে। তারপর কিছুক্ষণ পর সেই স্ত্রী ফলের একটি থালা নিয়ে ফিরল আর বলল, একটু খেয়ে নাও বোন। ফাতেমা মানা করে দিলে স্ত্রী বলল, তুমি কি নিজের বাচ্চাকে নিজের স্বামীর ভুলের সাজা দিতে চাও? তোমাকে নিজের বাচ্চারও তো খেয়াল রাখতে হবে। না, ফাতেমা কিছু খেতে অস্বীকার করে দিল। কাঁদতে কাঁদতে সে একটি ফলের টুকরো তুলে মুখে দিল। তারপর সে বলল, বোন, আমার সাথে এমন কেন হলো? এমন কোনো পাপ করে ফেলেছি আমি যে আমাকে এত বড় সাজা পেতে হচ্ছে? আমি কখনো কারোর খারাপ চাইনি, তবে এটা কোন কর্মের ফল পাচ্ছি আমি? সেই স্ত্রী বলল, বোন, তুমি নিজের দুঃখে এত ডুবে যেও না। ভাবো, আমার স্বামী মারা যাওয়ার মাসখানেকই হয়েছে। আমার কোলে 7 মাসের বাচ্চা আছে, আর আমাকে ডাইনি বলে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। গ্রামবাসীরা আমার দিকে তাকিয়েও দেখে না, আর তুমি নিজের ছোট্ট দুঃখে গুমড়ে মরছ। যদি তোমার মনে হয় তোমার দুঃখ বড়, তবে একবার আমার কথা ভাবো। ফাতেমার মনে হলো এক মুহূর্তেই তার সব দুঃখ ছোট হয়ে গেছে। এটাই সত্যি, যখন মানুষ অন্য কারোর বড় দুঃখ দেখে তখন নিজের দুঃখ হালকা মনে হতে লাগে। ফাতেমা দেখল যে তার ছেলে দরজার কোণ দিয়ে সেঁটে তাদের কথা শুনছিল। সে ইশারায় তাকে ডাকল আর বলল, কি নাম তোমার বেটা? বাচ্চা বলল, আমার নাম আব্দুল্লাহ। ফাতেমা মায়া করে তার মুখটি নিজের হাতে নিল আর বলল, খুব সুন্দর নাম। আর তোমার মা? বাচ্চাটি ঘুরল আর নিজের মাকে জিজ্ঞেস করল, মা, তোমার নাম কি? মা বলল, আমার নাম বিলকিস। বাচ্চার সারল্য ভরা কথা শুনে 2 দুঃখী নারীই হেসে ফেলল। মা বলল, বোন, এই বাচ্চাটাই আছে যে আমাকে বাঁচার আশা দেয়। আমি তো বাঁচার ইচ্ছাই হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এর জন্য তো বাঁচতেই হতো না। বাচ্চাটি বলল, মাসি, তুমি দেখো, বড় হয়ে আমি এমন কাজ করব যে গ্রামের সবাই আমার মাকে সম্মান করবে। কেউ আমায় ডাইনির ছেলে বলে গালি দেবে না। ফাতেমা বাচ্চাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ বেটা, তুই তোর মায়ের নাম নিশ্চয়ই উজ্জ্বল করবি। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। কিছুক্ষণ পর যখন বাচ্চাটি সেখানকার নিস্তব্ধতায় বিরক্ত হয়ে গেল, তখন সে উঠে বাইরে চলে গেল। তার যাওয়ার পর ফাতেমা বিলকিসকে জিজ্ঞেস করল, বোন, আমার সাথে যা হয়েছে তা তো তুমি জানোই, কিন্তু তোমার সাথে কি হয়েছিল? বিলকিস গভীর শ্বাস নিল আর কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, এমন কোনো কথা নেই বোন, ভাবছি কোথা থেকে শুরু করব। সেই সময় থেকে যখন আমার এক হাসি খুশি সংসার ছিল, নাকি সেই সময় থেকে যখন সব বরবাদ হয়ে গেল? বিলকিস বলতে শুরু করল, আমার স্বামী একজন ব্যবসায়ী ছিল। শহর থেকে ভালো জামা কাপড় আর সাজসজ্জার জিনিস এনে গ্রামে বিক্রি করত। সেই দিনগুলোতে এতে ভালো কামাই হতো। এর জন্য তাকে সপ্তাহে একবার শহরে যেতে হতো। গ্রামের সেই মাতাল ধীরার সাথে তার গভীর বন্ধুত্ব ছিল। ওই তাকে রাবেয়ার ঘরে নিয়ে যেতে লাগল। ধীরে ধীরে মদের নেশা লেগে গেল আর আমাদের টাকা বরবাদ হতে লাগল। আমি আমার স্বামীকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু সে আমার কথা শোনা বন্ধ করে দিল। আমার কথা এখন তার কাছে বিষের মতো মনে হতে লাগল। ধীরে ধীরে সে আমার থেকে দূরে হতে লাগল। আমার মনে হলো হয়তো আমাতেই কোনো কমতি আছে। আমরা মেয়েরা সবসময় সব সংকটে নিজেদের দোষী মানতে শুরু করি। আমার মনে হতে লাগল যে আমার ঝগড়ার কারণে সে আমার থেকে দূরে সরে যাচ্ছে। আমি তাকে কিছু বলা ছেড়ে দিলাম। আমাদের মধ্যে কথাবার্তাও কমে গেল। আমি দেখলাম যে দামি জামা কাপড় আর গয়না সে আনত, তা রাবেয়া পরে ইতিউতি করত। একবার আমি তাকে জিজ্ঞেস করলাম, তো বলতে লাগলো, বিক্রির জন্য আনি, গ্রামের কেউ কিনে পড়ছে তো তোমার কি কষ্ট হচ্ছে? আমি মনে মনে হিসাব কষে বুঝে যেতাম যে রাবেয়া এসব টাকা দিয়ে নেয় না। আমি ভাবলাম হয়তো মদের বদলে নেয় হবে। যখন স্বামী শোনা বন্ধ করে দিল, তখন আমি রাবেয়ার কাছে গিয়ে হাতে পায়ে ধরলাম আর বললাম, আমাদের জিন্দেগি যেন ঠিক পথে ফিরে আসে। সে হাসতে হাসতে বলল, যাকে নিজের স্বামী নামক গাড়িটা ঠিক করে চালাতে আসে না, তার গাড়ি তো লাইনচ্যুত তো হবেই। আগে ঠিক করে চালানো শেখ। আমি তার ঘর থেকে কিছু না বলে ফিরে এলাম। তারপর সেটাই হলো যা তোমার সাথে হচ্ছে। শুরুর দিনগুলোতে সে দিনেই ওর দরজায় পড়ে থাকত, কিন্তু তারপর সে রাতেও সেখানে যাওয়া শুরু করে দিল। বাকি লোক মনে মনে এতটুকু লজ্জা রাখে যে তারা তোমার থেকে লুকিয়ে এসব করে, কিন্তু আমার স্বামী তো আমার মুখের উপর বলতো, হ্যাঁ, যাই ওর কাছে, কি করে নিবি তুই? মানসিক যন্ত্রণা সইতে সইতে যখন আর সহ্য হলো না, তখন আমি গ্রামের লোকেদের পঞ্চায়েত ডাকার কথা ভাবলাম। সেই দিন খুব বৃষ্টি হচ্ছিল।
আমি গ্রামের প্রতিটা ঘরে গিয়ে নিজের দুঃখ শুনিয়ে বেড়ালাম। অনেক মহিলা আমার সাথে দিতে রাজি হয়ে গিয়েছিল। পরের দিন পঞ্চায়েত বসার সিদ্ধান্ত হলো, কিন্তু সেই রাতে না জানি কি হলো, শক্ক বুঝতে পারল যে গ্রামে সবাই তার বিরোধিতা করতে চলেছে, নাকি হয়তো অন্য কোনো কথা ছিল যা আমি জানি না। কিন্তু সেই রাতে ও ঘরে ফিরিল না। এটা আমার জন্য এখন আর নতুন কোনো কথা ছিল না। ও তো এখন প্রায় এটা করা শুরু করে দিয়েছিল। একে একে 15 দিন কেটে গেল, কিন্তু সে ফিরল না। কাল পর্যন্ত যে গ্রামের মহিলারা আমার প্রতি সহানুভূতি দেখাচ্ছিল, তারাই এখন আমার দিকে আঙুল তুলতে লাগল যে আমি আমার স্বামীকে ঠিক করে রাখিনি। বলতে লাগল, যদি একজন স্ত্রী নিজের স্বামীকে ঘরে খুশি রাখে, তবে সে বাইরে কেন ঘুরবে? বেচারা শক্ক, ওর কপালই খারাপ ছিল যে এমন স্ত্রী পেয়েছে। এই ধরনের না জানি কত কথা গ্রামে আমার ব্যাপারে ছড়িয়ে পড়তে লাগল। আর এই সব কথা ছড়ানোর পেছনে ধীরা আর তার কিছু সঙ্গী ছিল। গ্রামের এক মহিলা, যাকে শক্ক কাকি বলে ডাকত, সে একদিন আমায় খুব গালিগালাজ করল আর বলল যে আমার কারণে শক্ক গ্রাম ছেড়ে চলে গেছে, তাই আমাকে সাজা নিশ্চয়ই পেতে হবে। সেই মহিলা যা খুশি বলতে লাগল, কিন্তু আমি চুপচাপ শুনে যাচ্ছিলাম। তখনই একজন মিনু দিদি, যিনি খুব নেক মনের মানুষ ছিলেন, তিনি আমার অবস্থা দেখে আমায় সাহারা দিলেন। তিনি লোকেদের বোঝাতে লাগলেন যে এতে আমার কোনো ভুল নেই। যে নিজের নিয়ত খারাপ করেছে সেই বিপথে যাবে। যে নিজের স্ত্রীকে সত্যি ভালোবাসে, তাকে সম্মান করে, সে তাকে কখনো এভাবে ধোঁকা দেবে না। গ্রামে সবাই তাকে সম্মান করত, তাই তার কথার প্রভাব পড়তে শুরু করল। কিন্তু ষড়যন্ত্রকারীদের একটি চেষ্টা ব্যর্থ হল, তো দ্বিতীয়টি শুরু হয়ে গেল। সেই সময় গ্রামে নানা ধরনের কথা ছড়িয়ে পড়তে লাগল। গ্রামের 2 লোক চাতালে বসে বলতে লাগল যে তারা আমায় রাতের মেলা পাহাড়ের দিকে একা যেতে দেখেছে। আমার অবস্থা খুব অদ্ভুত ছিল। চুল খোলা ছিল আর কোমরে ঝাড়ু বাঁধা ছিল। তারা গ্রামবাসীদের আর না জানি কি বলল। ধীরা বলল, আরে এ তো ডাইনি হয়ে যাচ্ছে, আমি কতবার একে রাতে ঘুরতে দেখেছি। এরই মধ্যে যে আমায় গালি দিয়েছিল সেই বুড়িটা মরে গেল। লোক বলতে লাগল যে যারা এর স্বাদ দেয়নি তাদের এ মেরে ফেলবে। দেখো, ওই মহিলা একে গালি দিয়েছিল, তাই সে মরে গেল। আর আমার কপাল দেখো, ওটা বর্ষার দিন ছিল, নদী উত্তাল ছিল আর কিছু ছেলে তাতে সাঁতার কাটছিল। হঠাৎ একটি ছেলে ডুবে গেল আর তার মৃত্যু হল। এর অভিযোগও আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হল। স্বামী যাকে ছেড়ে দেয়, সেই নারীর ভুল থাকুক বা না থাকুক, সমাজ তাকে বরবাদ করে দেয়। এটা আমি তখন বুঝলাম যখন আমার সাথে এসব হলো। তারপর থেকে গ্রামে যাই হতো, সব দোষ আমার ঘাড়ে আসত। কোনো বাচ্চা অসুস্থ হলে বলতো ডাইনিজ নজর লেগেছে। যদি কোনো পশু মারা যেত, তবে বলতো এর রক্তই ডাইনি চুষে নিয়েছে আর নিজের শক্তি বাড়াচ্ছে। কোনো গাছ শুকিয়ে গেলে বলতো কাউকে মেরে আবার জীবিত করা শিখছে। একদিন আমি জানতে পারলাম যে মিনু দিদি অসুস্থ। উনার ম্যালেরিয়া হয়েছিল, চিকিৎসার প্রয়োজন ছিল, কিন্তু উনার মা দূরের গ্রামে থাকতেন আর জড়িবুটি দিয়ে চিকিৎসা করছিলেন। মিনু দিদি আমার খুব সাথ দিয়েছিলেন। তাই লাখো কথা হওয়া সত্ত্বেও আমি নিজেকে আটকাতে পারলাম না আর ওনার সাথে দেখা করতে চলে গেলাম। উনি আমার সাথে খুব ভালো করে মিশলেন, আমায় সান্ত্বনা দিলেন আর বললেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু প্রকৃতির অন্য কিছুই মঞ্জুর ছিল। পরের দিন সকালেই মিনু দিদির মৃত্যু হল, আর বরাবরের মতো আবার অভিযোগ আমার ওপর লাগল। এইবার তো গ্রামবাসীরা খুব বাজেভাবে ক্ষেপে উঠল। পঞ্চায়েত ডাকা হল আর সবাই মিলে সিদ্ধান্ত শোনাল যে এই নারী ডাইনি। কিছু লোক তো আমায় পাথর মেরে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু রাবেয়া সবার সামনে বলল, এ ডাইনি, এটা আমরা মানি, কিন্তু এ একটি বাচ্চার মাও। একে তার বাচ্চার থেকে আলাদা করা আমাদের অধিকার নয়, আমাদের এই পাপ করা উচিত না। তাই আমার পরামর্শ হল একে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। গ্রামের কিছু লোকের সাহায্যে রাবেয়া একদিনেই দেবী হয়ে গেল আর আমি শয়তান। পুরো গ্রাম আমায় বের করে দিল। গ্রামের বাইরের পৃথিবী আমি কখনো দেখিনি, কখনো ঘর থেকে বাইরে বেরোইনি। আমি কোথায় যেতাম? তাই এখানে এসে একটি কুঁড়ে ঘর বানিয়ে নিলাম। নদীর ওপারের গ্রামের 2টি পরিবার আমায় খুব সাহায্য করেছিল। আজ আমার প্রয়োজনের সব বস্তু ওখান থেকেই আসে। এত কিছু শোনার পর ফাতেমা জিজ্ঞেস করল, যখন তুমি অন্য গ্রাম থেকে সাহায্য পেয়েছিলে, তবে সেখানে কেন চলে গেলে না? বিলকিস বলল, সেখানে শুধু 2টি পরিবারের সাথ ছিল, বাকি সবাই বিরুদ্ধেই ছিল, আর সেখানে আমাদের কোনো জমিও ছিল না। ফ্রিতে কে থাকতে দিত? আর এর বাবার কোনো খবরও পাওয়া যায়নি। হঠাৎ কোথায় চলে গিয়েছিল জানি না। এখানে থাকতে 3 মাস কেটে গেছে। এক রাতে হঠাৎ ও কাঁদতে কাঁদতে সবার থেকে লুকিয়ে ঘরে এসেছিল, আমার কাছে ক্ষমা চাইছিল আর চুপচাপ শহরে চলে যাওয়ার কথা বলছিল। কিন্তু আমি কোনো চুরি করিনি যে চোরের মতো পালিয়ে যাব। আর কেন পালাবো ওই লোকটার সাথে যে আমায় মরার জন্য একা ছেড়ে দিয়েছিল? আমি তাকে বললাম, তুই স্বামী আমার,
সাত পাক ঘুরেছিলি তুই, সুখে দুঃখে সাথ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলি। তুই আজ পর্যন্ত যা করেছিস আমি সব ভুলে যাব। শুধু গ্রামবাসীদের সামনে নিজের ভুল স্বীকার করে নে। সবাইকে বল যে তোর বিলকিস কোনো ডাইনি না, যাতে যখনই আমি এই গ্রামে আসি মাথা উঁচু করে চলতে পারি। ও বলতে লাগল, বিলকিস, আমার মধ্যে এত শক্তি নেই যে আমি গ্রামবাসীদের সামনা করতে পারি। তো আমিও বললাম, যদি তোর মধ্যে সাহসী না থাকে তবে তোর মতো কাপুরুষের সাথে আমি একদিনও কাটাতে পারবো না। তুই যেতে পারিস। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম। ও রাগে পাগল হয়ে গেল। আঙিনায় রাখা বালতির জল নিজের মাথায় ঢেলে বলল, আজ থেকে তুই আমার জন্য মরে গেছিস বিলকিস। এখন থেকে তোর মুখ আর দেখব না। আর দ্রুত চলে গেল। যখন আমি মরেই গিয়েছিলাম তবে আর মায়া কিসের? আমিও তার নামের সব সিন্দুর আলতা নামিয়ে দিলাম আর সাদা কাপড় পরে নিলাম। গ্রামবাসীরা যখন আমায় এই রূপে দেখল তো বলতে লাগল, ডাইনি নিজের স্বামীকে খেয়ে নিয়েছে, তাই তো ও ফিরে এলো না। আমার মন এত জ্বলে গিয়েছিল যে আমি কাউকে কোনো স্পষ্টীকরণ দিইনি, আর এই জীবনকে নিজের ভাগ্য মেনে স্বীকার করে নিলাম। ফাতেমা জিজ্ঞেস করল, তবে কি সক্য জীবিত আছে? বিলকিস বলল, হ্যাঁ, ও জীবিত আছে, আর আমি জানি ও কোথায় থাকে, কিন্তু কাউকে কিছু বলি না। একবার রাস্তায় একা পেয়ে বলছিল তোর স্বামী দ্বিতীয় বিবাহ করে নিয়েছে। ফাতেমা বলল, বোন, তোর জিন্দগির কাহিনী খুব কষ্টের, কিন্তু আমি তোর সাহসকে প্রণাম করি। আল্লাহ তোমায় একটি গুণী বাচ্চা দিয়েছে, দেখবি ও তোর সব কষ্ট দূর করে দেবে। বিলকিস বলল, বোন, আগে আমি খুব দুর্বল ছিলাম, কিন্তু এখন নই। একের পর এক চ্যালেঞ্জের সাথে ধাক্কা খেয়ে এখনই বিলকিস পাহাড় হয়ে গেছে। সবার এটাই মনে হয় যে এই বেবাস নারী কি করতে পারে, কিন্তু ফাতেমা, তুমি দেখবে যে আমি কি করে দেখাই। দিনরাত খেতে কাজ করছি, নিজের হাড় ভাঙা খাটুনি খাটছি। কেউ আমার যন্ত্রণা দেখুক বা না দেখুক, আমার বাচ্চা তো দেখে, সে কাঁদেও, আর আমার ভেতরে ভেতরে জ্বলে। কাল আমি তাকে শহরে পাঠানোর জন্যে টাকা জমাচ্ছি। যখন টাকা কম পড়বে তখন নিজের চাষবাস বেছে তাকে পড়াবো। যেদিন এই গ্রামের লোকেরা আমার ছেলের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকবে, সেই দিনেই বিধবা ডাইনির বদলা পূরণ হবে। বিলকিস কথায় আবেগ ছিল। তার কথা শুনে ফাতেমা কেঁদে ফেলল, কিন্তু চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর ফাতেমা উঠে বিলকিসকে জড়িয়ে ধরল, বলতে লাগল, বোন, তোমার স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। আমার মন বলছে তোমার ভেতর যে সংকল্প আছে তা নিশ্চয়ই পূরণ হবে, আর তোমার ছেলের ভেতর যে জেদ আছে তা ওকে নিশ্চয়ই পূরণ করাবে। এখন তোমাকে রাবেয়াকে হারাতে হবে। বিলকিস জবাব দিল, বোন, যে ভুল আমি করেছি তা তুমি করো না। আমি বিশ্বাস করেছিলাম যে হয়তো ও নিজে থেকেই নিজের ভুলের অনুভব করতে পারবে, কিন্তু এতে ও আরও সুযোগ পেয়ে গেল। ফাতেমা জিজ্ঞেস করতে লাগল, বোন, এই রাবেয়া এমন কেন করে? বিলকিস বলল, রাবেয়া নিজের তাকদিরে নারাজ। ও পাগল স্বামী পেয়েছে, তাই ও অন্যদের স্বামী কেড়ে নেয়। সবার মাঝে থেকে ও নিজেকে খুব সম্মানিত দেখায়, কিন্তু ওর কাজ তো বেশ্যাদের মতো হয়। কত সাজগোজ করে থাকে, শরীরে সুগন্ধ শহর থেকে আনিয়ে নিজের গায়ে মাখে, আর আমরা রান্নাঘরে লঙ্কা মশলার গন্ধে মেখে থাকি। বিলকিস বলল, করিমের ওপর রাগ করা উচিত না, বরং চেষ্টা করা উচিত যাতে ও তোমার ব্যাপারে কিছু খারাপ না ভাবতে পারে। প্রেমকে বাঁচানোর জন্যে এত চেষ্টা করতে হয়, আর নিজের স্বাভিমানকে বাজি রাখতে হয়। কি সত্যিই এটাই প্রেম? বিলকিস জোরে হাসল আর বলল, কি একটি মেয়ের স্বাভিমান প্রেমকে জীবিত রাখার জন্য মরা আবশ্যক? একবার চোখ বন্ধ করে ভাবো, সেই রাতে যখন তাকে অন্য কারোর ঘর থেকে বেরোতে দেখেছিলে, তখন কি ওর জন্য প্রেম মরে গেছিল? তোমার মনে কি এখনও সেই প্রেম জীবিত আছে? ফাতেমা অনেক ভাবার পরও কোনো উত্তর দিতে পারল না। হয়তো সে নিজেও দ্বিধায় ছিল যে সে করিমকে সত্যি ভালোবাসে কিনা। যখন ফাতেমা বাড়ি ফিরল তখন করিম বাড়িতেই ছিল। রান্নাঘর থেকে খাবারের সুগন্ধ আসছিল। ফাতেমাকে দেখা মাত্রই মায়া করে বলল, কি হয়েছে, কোথায় চলে গিয়েছিলি? শরীর ঠিক নেই নাকি? আজ রান্নাও করিসনি। ফাতেমা কিছু বলল না, আর চুপচাপ গিয়ে আঙিনায় রাখা চাতালে বসে পড়ল। কিছুক্ষণ পর করিম থালায় খাবার বেড়ে নিয়ে এলো আর বলল, দেখ ফাতেমা, আজ আমি তোর পছন্দের সব জিনিস বানিয়েছি, চল খাবার খেয়ে নে। তো সে বলতে লাগল, করিম, কেন করছো এসব? এইসব দেখানোর এখন কোনো প্রয়োজন নেই। দেখো, আমি তোমায় বলপূর্বক নিজের সাথে বেঁধে রাখতে চাই না। যদি এখন আমি তোমার কাছে বোঝা মনে হতে থাকি, তবে বলে দাও, আমি চলে যাব তোমার জিন্দেগি থেকে। করিম বলল, এমন কেন বলছো? আমি কি কখনো তোমায় এমন কিছু বলেছি?
তা নয়, কিন্তু ভালো হতো যদি তুমি আমায় বলে দিতে। আমায় প্রতিদিন তো মরতে হতো না। তার কথা শুনে করিম মাথা নিচু করে নিল। ফাতেমা বলল, জানো করিম, একজন স্ত্রীর স্বামী তার অভিমান হয়, আর যখন তার অভিমানী মাথা নিচু করে নজর লুকোয়, তবে বুঝে নেওয়া উচিত যে বিনাশ দূরে নেই। করিমের মুখটি নিজের হাতের তালুতে ধরে বলল, করিম, কি এতটাই ভরসা ছিল তোমার আমার উপর? এক মুহূর্তে সব কিছু ভেঙে দিলে তুমি। করিম বলল, ঠিক আছে ফাতেমা, যদি তুমি আমায় নীচ আর অধম মানুষ ভাবতে শুরু করো, তবে আমাদের একসাথে থাকার কোনো লাভ নেই। আমি চলে যাচ্ছি এই গ্রাম থেকে দূরে। এখন আর কখনো তোমায় নিজের মুখ দেখাবো না। শুধু একটাই ইচ্ছা, আমার বাচ্চার খেয়াল রেখো। তাকে একবার দেখতে পাওয়ার ইচ্ছাকে আমি নিজের হৃদয়ে চেপে নিয়ে যাচ্ছি। এই বলে করিম উঠে হাঁটতে লাগল। ফাতেমার হঠাৎ মনে হল যে তার স্বামী আজ পর্যন্ত কোনো ভুল করেনি, আর সে না জানি কি ভেবে চলেছে। সে দৌড়ে করিমের পা ধরে ফেলল আর বলল, করিম, আমায় ক্ষমা করে দাও, শুধু একবার আমায় ক্ষমা করে দাও। তুমি তো জানো আমি কত কম বুদ্ধির। না জানি কি আমার মনে চলে আসে, আর আমি ভেবে নিই, আর তার সাজা পেতে থাকি। তুমি তো বুদ্ধিমান না করিম, তুমি কি ফাতেমাকে ক্ষমা করবে না? করিম বলল, তুমি আমার মনে কষ্ট দিয়েছ ফাতেমা। আমি এত তাড়াতাড়ি তোমার সেই তিতকুটে কথাগুলো ভুলতে পারব না। আর সে নিজের পা ছাড়িয়ে এগিয়ে গেল। ফাতেমা বলল, শুধু একবার ভাবো করিম, ছোটবেলা থেকে অভাগী ছিলাম, কখনো কারুর ভালোবাসা পাইনি। তোমায় পেয়েই জেনেছি যে জিন্দেগি কি হয়। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম করিম। করিম তাকে বোঝাতে বলল, আমি বুঝতে পারছি। আর নিজের জয়ের হাসির সাথে সে ফাতেমাকে জড়িয়ে ধরল। ঘর ভাঙার চিন্তায় তো করিমও কাঁপত। এখন সে রাতে বাড়ি থেকে বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছিল। সে ঠিক করে নিয়েছিল যে নিজের প্রেম দিয়ে ফাতেমার মনের সব সন্দেহ মিটিয়ে দেবে। সে অনেক চেষ্টা করল এবং অনেকটা সফলও হল। কিছুদিন তো সব ঠিকঠাক চলল, আর ফাতেমাও প্রসন্ন ছিল। একদিন যখন ফাতেমা রান্নাঘরে ছিল, তখনই ফারুক ছুটতে এলো আর তার পেছনে লুকোতে লাগল। ফাতেমা বলল, আরে থামো, কেন ছুটছ ফারুক? আমার সাথে ধাক্কা খেও না। ফাতেমা তাকে বাঁচানোর চেষ্টা করতে চেঁচাচ্ছিল। ফারুক বলল, আমায় বাঁচিয়ে নাও ফাতেমা, নয়তো আজ রাবেয়া আমায় মেরে ফেলবে। ফাতেমা চমকে গিয়ে জিজ্ঞেস করল, কিন্তু কেন? ফারুক বলল, আমি লুকিয়ে ওদের কথা শুনছিলাম। ফাতেমা জিজ্ঞেস করল, কার কথা? ফারুক জানালো, করিম আর রাবেয়ার। ফাতেমার আরও কৌতূহল হল, কি বলছিল ওরা? তখনই রাবেয়া সেখানে এলো আর ফারুকের হাত ধরে তাকে টানতে লাগল। যেতে বলল, ওর মানসিক অবস্থা দিনের পর দিন বিগড়ে যাচ্ছে, আজকাল যা খুশি বলতে থাকে, কালই একে হাকিমের কাছে নিয়ে যাব। ফারুক চিৎকার করে বলল, আমি পাগল নই, আমি সব বুঝতে পারি। কিন্তু রাবেয়া তাকে টেনে নিয়ে গেল। ফাতেমার মাথা আবার চক্কর দিয়ে উঠল। তবে কি এখন এরা রাতে দেখা করা ছেড়ে দিয়ে দিনে দেখা করা শুরু করেছে? কিন্তু সে করিমকে কোনো প্রশ্ন করল না, কারণ সে জানত উত্তরই একই মিলবে, যে সে পাগল, যা খুশি বলতে থাকে। দ্বিতীয় দিন যখন রাবেয়া কোনো কাজে বাইরে গিয়েছিল, ফারুক চুপচাপ এলো আর ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। ফাতেমা অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি করছো? ফারুক বলল, তোমায় কিছু বলতে চাই। ফাতেমা বলল, হ্যাঁ বলো। ফারুক বলল, ওরা দুজনেই খুব খারাপ, তুমি দেখো, ওরা দুজনে মিলে একদিন আমাদের দুজনকে মেরে ফেলবে। ফাতেমা চমকে গিয়ে জিজ্ঞেস করল, কি, কেন মারবে? ফারুক বলল, আমি তোমায় এখন বলতে পারবো না। তখনই দরজায় জোরে জোরে ধাক্কা পড়ল। ফারুক বলল, খুলো না, আর রান্নাঘরের দরজার পেছনে লুকিয়ে পড়ল। ফাতেমা বলল, কিছু হবে না, তুমি ভয় পেও না। সে তাকে বোঝালো আর দরজা খুলতে চলে গেল। করিম রাগে ভেতরে এলো আর বলল, কোথায়ও, আজ ওকে জীবিত ছাড়ব না। ফাতেমা রেগে গিয়ে বলল, ও কি করেছে? করিম বলল, পর পুরুষের সাথে দরজা বন্ধ করে ঘরের ভেতর বসে আছিস, আর জিজ্ঞেস করছিস ও কি করেছে? ফাতেমার কথা গলায় আটকে গেল। করিম ফারুককে খুঁজে বের করল আর তাকে মারতে মারতে সেখান থেকে নিয়ে গেল। ফাতেমা বোঝার চেষ্টা করছিল করিম কি সত্যি সেটা বলল যা সে শুনেছে। কিছুক্ষণ পর যখন করিম ফিরল, তখন ফাতেমার আগে তার সামনে দাঁড়িয়ে পড়ল আর বলল, আজকের পর আমি ওকে এই ঘরে দেখতে চাই না, বুঝেছ তো? করিম রাগে চিৎকার করতে লাগল। ফারুক আসা উচিত নয়। ফাতেমা বলল, একজন অল্পবুদ্ধি যার চিন্তা বাচ্চাদের মতো, তার ঘরে আসাতে এত রাগ? আর তুই যে রাবেয়ার গলায় হাত দিয়ে পড়ে থাকিস তার কি? ও তো কোনো বাচ্চা নয়। করিম খুব চালাক ছিল। সে রাবেয়ার দেওয়া ওষুধ ফেলে দিত আর তার ওপর নজর রাখত যে সে কি করে, কোথায় যায়, কার সাথে দেখা করে। এই সব কথা তাদের দুজনের মাঝের ছিল। ফাতেমার আগে বলল, এত কষ্ট কেন হচ্ছে তোর?
এখন কি ওর কারণে তোদের দুজনের মিলনে বাধা পড়তে শুরু করেছে? করিম বলল, কি আজে বাজে বকছিস? যদি আমি ভুল হই তবে তুইও সঠিক নস। ও তো এখানে আসে, তুইও বন্ধ দরজার পেছনে অন্য পুরুষের সাথে দেখা করিস। ফাতেমা চমকে গিয়ে জিজ্ঞেস করল, করিম তুমি আমার ওপর এমন অপবাদ দেবে এটা আমি ভাবিনি। করিম বলল, তুমি কি করেছ ফাতেমা? তুমিও আমায় কম মানসিক চাপ দাওনি। ফাতেমা চুপ হয়ে গেল। দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল, একে অপরের সাথে কথা বলছিল না। বাস্তবে নিজের উপর এমন অপবাদ দেওয়াতে ফাতেমা দুঃখী ছিল, অন্যদিকে করিমের অহংকার তাকে ঝুঁকতে দিচ্ছিল না। কিছুদিন পর ফাতেমা এক সুন্দর ছেলের জন্ম দিল। তাকে দেখে দুজনেই নিজেদের রাগ ভুলে গেল। করিম খুশিতে সারা গ্রামে মিষ্টি বিলিয়ে দিল। দুজনে মিলে বাচ্চার খেয়াল রাখত। কিন্তু এখন মনে হতো যেন উনুনের আগুনের ওপর ছাইয়ের মোটা আস্তরণ ফেলে দেওয়া হয়েছে। আগুন তো তখনও জ্বলছিল, কিন্তু তাকে দুজনেই নিজের ভেতর গুটিয়ে নিয়েছিল। বাচ্চা তখন মাত্র 15 দিনের। ফাতেমা তাকে কোলে নিয়ে ঘুম পাড়ানি গান শোনাচ্ছিল, কিন্তু সে শুনছিল না। ফাতেমা অনুভব করল যে আজ বাচ্চার শ্বাস স্বাভাবিকের চেয়ে বেশি জোরে চলছে। যখন করিম বাড়ি এলো তখন ফাতেমা বলল, করিম, মুন্নির শ্বাস প্রয়োজনের চেয়ে বেশি জোরে চলছে, কাল হাকিম সাহেবকে ডেকো। করিম বলল, ঠিক আছে, ডেকে আনব। পরের দিন সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু করিম বাড়ি ফিরল না। ফাতেমা তাকে খুঁজতে খুঁজতে বাচ্চাকে কোলে নিয়ে রাবেয়ার বাড়ি পৌঁছল। ফারুক দরজার বাইরে দাঁড়িয়েছিল। সে জিজ্ঞেস করল, করিম ভেতরে আছে? ফারুক ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ, ও তো কখন থেকে এখানে। ফারুক নিজের মুখের ভাব বদলে দরজায় ধাক্কা দিল। রাবেয়া দরজা খুললে ফাতেমা বলল, করিমকে ডেকে দাও, আমার ওর সাথে জরুরি কথা আছে। রাবেয়া জবাব দিল, ও এখানে নেই। ফাতেমার মুখ লাল হয়ে গেল। মিথ্যে বলো না, অন্যের স্বামীকে ঘরের ভেতর লুকিয়ে রেখে মিথ্যে বলো? বলতে বলতে সে রাবেয়াকে ধাক্কা দিয়ে ভেতরে চলে গেল। সেখানে সে দেখল করিম বিছানায় শুয়ে আছে। তাকে দেখে ফাতেমার রক্ত টক বক করে ফুটে উঠল। সে রাগে বলল, তোর শরম লাগে না? বাচ্চা বাড়িতে শ্বাস নিতে কষ্ট পাচ্ছে, আর তুই এখানে এই মহিলার সাথে বন্ধ ঘরে আনন্দ করছিস? ফাতেমার মুখ থেকে এতটাই বেরিয়েছিল যে রাবেয়া পেছন থেকে এসে তাকে জোরে নিজের দিকে টেনে থাপ্পড় মারল। ফাতেমা করিমের দিকে তাকাল, কিন্তু সে মাথা নিচু করে বসেছিল। অপমানিত ফাতেমা নিজের বাড়িতে ফিরে এলো। তার গালে রাবেয়ার 5 আঙুলের ছাপ ফুটে উঠেছিল। করিমও তার পেছনে পেছনে বাড়ি চলে এলো। ফাতেমার আগে বলল, এখন কি স্পষ্টীকরণ দিতে হবে তোকে? আর কি বলার বা শোনার বাকি আছে? করিম বলল, আমি তোকে সব বুঝিয়ে দেব, মানছি যে আজ ভুল আমার, কিন্তু আমি কি কখনো তোর কোনো প্রয়োজন মেটাতে কমতি করেছি? কখনো খাওয়া দাওয়া, গয়না বা কাপড়ের কোনো অভাব হতে দিয়েছি? যখন আমি তোর প্রতিটা প্রয়োজনের খেয়াল রাখি, তখন তুই কি আমার খুশির খেয়াল রাখতে পারিস না? ফাতেমা তিল তিল করে জ্বলে উঠে বলল, তোর খুশি কিসে? ওই রাবেয়ার সাথে খাকায়? করিম শান্ত রইল। ফাতেমা বলল, তুই চুপ কেন? তুই ওই মহিলার মধ্যে এমন কি পেলি যা আমার মধ্যে ছিল না? করিম ধীর গলায় বলল, সে আমায় সময় দেয়, তোকে তো বাচ্চার থেকে ছুটিই মেলে না। এতটুকু বলে করিম দ্রুত ঘর থেকে বাইরে চলে গেল। কোনো মানসিক দুশ্চিন্তায় ফেসে থাকা ব্যক্তি অজান্তেই কঠোর সিদ্ধান্ত নিতে শুরু করে। ফাতিমাও ভেবে নিয়েছিল যে এখন এই ঘরে থাকার কোনো মানে হয় না। সে তাড়াতাড়ি নিজের জিনিসপত্র বাঁধতে লাগল। তার মনে প্রশ্ন আসতে লাগল, এখন কোথায় যাব? কাকা কাকির কাছে? কিন্তু যখন আমি একা ছিলাম তখনও তাদের ওপর বোঝা ছিলাম, এখন তো বাচ্চাও আছে। কিন্তু যাই হয়ে যাক, আমি আর এখানে থাকতে পারছি না। সে নিজের পুটলি তুলল আর বিলকিসের বাড়ির দিকে রওনা দিল। বিলকিস সেই সময় জঙ্গল থেকে কাঠ নিয়ে ফিরেছিল। দুজনে একে অপরকে বোন হিসেবে স্বীকার করে নিয়েছিল। বিলকিস বলল, ফাতিমা, বাইরে কেন দাঁড়িয়ে আছো? এসো, ভেতরে এসো। সে ফাতিমার বাচ্চাকে নিজের কোলে নিয়ে বলল, ফাতিমা, কিছুদিনের জন্য কি আমার সাথে থাকতে পারো? আমি আপনার সব কাজে হাত বাড়িয়ে দেব। বেচারি তাকে মায়া করে জড়িয়ে ধরে বলল, তুই কি বলছিস ফাতিমা? এটাও তোর ঘর, যতক্ষণ তুই চাস এখানে থাকতে পারিস। কিন্তু হঠাৎ এমন কি হলো? সে তাকে ভেতরে খাটিয়ায় বসাতে বসাতে বলল, বল ফাতিমা, কি হয়েছে? কেন এত চিন্তিত? ফাতিমা বলল, দিদি, এখন এই মানসিক যন্ত্রণা আর সহ্য হয় না। মনে হয় যেন আমি ভাবতে ভাবতে পাগল হয়ে যাব। যখন সহ্য হলো না তখন ঘরই ছেড়ে দিলাম। বিলকিস বলল, এখন তুই খুব রেগে আছিস, চল একটু বিশ্রাম নিয়ে নে, তারপর আমরা এই ব্যাপারে কথা বলবো। ফাতেমা বাচ্চাকে খাটিয়ায় শুইয়ে দিল আর বিলকিসের পেছনে চলে গেল। বিলকিস জিজ্ঞেস করল, শুলি না ফাতেমা? ফাতেমা ভারী মনে বলল, এখন ঘুম কোথায় আসে দিদি?
যখন জিন্দেগি বোঝা মনে হচ্ছিল তখন আল্লাহ একটা বাচ্চার দায়িত্ব ধরিয়ে দিল। কিছু বুঝতে পারছি না কি করব দিদি। বিলকিস ফাতেমাকে জিজ্ঞেস করল, এখন কি আবার কিছু হয়েছে? ফাতেমা তাকে সব কথা বিস্তারিত বলল। বিলকিস গুরুত্ব দিয়ে বলল, দেখ ফাতেমা, আমি তোকে নিজের ছোট বোন মানি তাই বোঝাচ্ছি। পুরুষ ছাড়া জিন্দেগি কেমন হয় এটা আমি নিজের চোখে দেখেছি। তোর জিন্দেগিতে কোমলতা আছে, এইসব তুই সহ্য করতে পারবি না। যদি করিমের এটাই অভিযোগ হয় যে তুই তাকে সময় দিস না, তবে এখন তাকে পুরো সময় দেওয়া শেখ। যেমন রাবেয়া থাকে, তোকেও তেমনই থাকতে হবে। এখন তোকে করিমকে নিজের সাথে বেঁধে রাখা শিখতে হবে। মোদ্দা কথা হলো, ওই ঘর যতটা করিমের ততটাই তোরও। তোর ওই ঘর ওভাবে ছেড়ে আসা উচিত হয়নি। বিলকিস তখন ফাতেমাকে বোঝাচ্ছিল যে হঠাৎ করিম এসে পৌঁছাল। তার চোখ রাগে লাল ছিল। এসেই সে বিলকিসের ওপর ফেটে পড়ে বলল, তুই একে ভড়কাচ্ছিস, নিজের স্বামীকে খেয়ে তোর পেট ভরে নে যে এখন আমায় মারার পরিকল্পনা করছিস। ফাতেমা রাগে বলল, চুপ কর করিম, এইসব কি আজে বাজে বকছিস তুই? করিম বলল, এখন তোর সাথে হিসাব পরে নেব। বলতে বলতে সে নিজের বাচ্চাকে কোলে তুলল আর দ্রুত সেখান থেকে চলে গেল। এখন ফাতেমার কাছে কোনো রাস্তা ছিল না, তাকে করিমের পেছনে যেতেই হল। বাড়ি পৌঁছে দেখল হাকিম সাবেদকে ডাকা হয়েছিল। তিনি বাচ্চাকে পরীক্ষা করলেন আর বললেন, করিম, আমার মনে হয় বাচ্চার পেট আর বুকে কিছু দোষ আছে। আমি কিছু ওষুধ দিচ্ছি, কিন্তু যদি এতে উন্নতি না হয় তবে তোমাকে একে শহরে নিয়ে যেতে হবে, কিছু পরীক্ষা করা প্রয়োজন। করিম চিন্তিত হয়, জিজ্ঞেস করল, হাকিম সাহেব, গর্ভাবস্থার সময় অন্য কোনো ওষুধও দেওয়া হয়েছিল কি? ফাতেমা জবাব দিল, না হাকিম সাহেব, আমি তো শুধু আপনার বলা ওষুধগুলোই দিয়েছিলাম। হাকিম সাহেব গুরুত্ব দিয়ে বললেন, দেখো করিম, আমার মনে হয় বাচ্চার হৃদয়ে কোনো সমস্যা আছে আর তার বুক ঠিকঠাক কাজ করছে না, তাই এই সব সমস্যা হচ্ছে। এটা কোনো ছোট কথা নয়, যত তাড়াতাড়ি সম্ভব একে শহরে নিয়ে যাও। করিম রাগে বলল, দেখলি ফাতেমা, এইসব তোর অসাবধানতার কারণে হয়েছে। যাও ওই ডাইনির ঘরে, যদি আমার বাচ্চার কিছু হয় তবে আমি ওই ডাইনির গলা টিপে দেব। ফাতেমার রাগে চিৎকার করে উঠল, তুই আমায় দোষ দিচ্ছিস? তুই যতটা নজর আমার গতিবিধির উপর দিস ততটা যদি নিজের বাচ্চার উপর দিতি তবে আজ সে সুস্থ থাকত। এইসব তোর কারণে হয়েছে। করিম তীক্ষ্ণ স্বরে বলল, শুধু তোর কারণে হয়েছে ফাতেমা। গর্ভাবস্থার সময় তুই আমায় দুধে কি মিশিয়ে দিয়েছিস? যদি আমার বাচ্চার কিছু হয় তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। ফাতেমা নিজের পক্ষ নিয়ে বলল, সেটা কোনো খারাপ ওষুধ ছিল না, রাবেয়া বলেছিল যে এতে তোর শরীরে শক্তি মিলবে। ফাতেমা রাগে বলল, রাবেয়া, তোর তার ওপর খুব ভরসা, সে তো এটাই চায় যে আমি আর আমার বাচ্চা মরে যায় যাতে তার পথ পরিষ্কার হতে পারে। করিম চিৎকার করে বলল, রাবেয়ার চিন্তা খারাপ নয়, তুই কেন বুঝছিস না? ফাতেমা রাগে বলল, ওই ডাইনির কথা বলিস না, যদি তোর ওর সাথেই থাকতে হয় তবে যা মর ওর সাথেই। করিমের রাগ বেড়ে উঠল, কিন্তু সে অনুভব করল যে ভুল তারই ছিল। সে ফাতেমাকে কিছু বলতে পারল না, কিন্তু তার রাগ কোথাও তো নামাতে হবে। তখনই সে দেখল রহমান বাচ্চার কাছে জড়িয়ে আছে। সে চেঁচিয়ে উঠল, দেখ, আমায় দোষ দেওয়ার আগে নিজের ভুল দেখ। এই সাপ সারা দিন বাচ্চার কাছেই জড়িয়ে থাকে। এদের মাথায় ঢোকে না যে এদের বিষের প্রভাব ছোট বাচ্চার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এদের কারণেই আজ বাচ্চার এই অবস্থা হয়েছে। এখন আমি এই সাপগুলোকে জীবিত ছাড়ব না। বলতে বলতে সে লাঠি তুলল আর দুটো সাপকে মারার জন্য এগিয়ে গেল। করিম রাবেয়ার জন্য যা খুশি করতে প্রস্তুত ছিল, যেন নিজের ভুলগুলো লুকোনোর এটাই একটা পথ। তখনই ফাতেমা জোরে চিৎকার করে বলল, থাম করিম, ওদের ছবি না। সে তার পেছনে ছুটতে ছুটতে জোরে জোরে চিৎকার করছিল, কিন্তু করিম তার কথা কানে না তুলে সাপগুলোকে খাটিয়া থেকে নিচে ফেলে দিতে লাগল। ওদের মারার জন্য যেমনই সে লাঠি তুলল, ফাতেমা সেটা ধরে ফেলল আর নিজের জ্বলন্ত চোখে তাকিয়ে বলল, তুই কত বড় ছলি করিম, আজ তো তোর ভেতরের মানবতাও মরে গেল। এই বেচারাদের প্রাণ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস, যারা দিনরাত তোর বাচ্চার রক্ষা করে। করিম রাগে বলল, ফাতেমা, এই বিষাক্ত সাপগুলোকে কতক্ষণ বাঁচাবি? আমি ওদের আজই মেরে ফেলব। এই বলে সে রাগে বাইরে চলে গেল। ফাতেমা সাপ দুটোকে তুলল আর নিজের কোলে রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, রহমান, এখন আমি তোমাদের খেয়াল রাখতে পারব না। আমি তোমাদের ছোট থেকে পুষেছি, কিন্তু এখন আমার চোখের সামনে কেউ তোমাদের প্রাণ নেবে এটা আমি দেখতে পারব না। আজ থেকে তোমাদের দুজনকে নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হবে। এই বলে সে দুজনকে এক পেটরায় ভরল। এক হাতে পেটরা আর অন্য হাতে নিজের বাচ্চাকে কোলে নিয়ে সে গাড়ির দিকে এগিয়ে গেল।
সেখানে পৌঁছে এসে এক গাছের নিচে বসল আর বাচ্চাকে কোলে রেখে পেটরা খুলে কাঁদতে কাঁদতে বলল, রহমান, আমাদের সাথ এই পর্যন্তই ছিল। এখন তোমরা দুজনে যাও আর নিজেদের খেয়াল রেখো। যখন সাপ পেটরা থেকে বেরোল না, তখন সে তাদের নিজের হাতে বাইরে বের করে নিচে রেখে দিল আর বলল, যাও ভাই, যাচ্ছ না কেন? কিন্তু দুটো সাপ সেখানেই থেকে গেল। ফাতেমা ভারী মনে বাচ্চাকে কোলে তুলে বাড়ি ফিরতে লাগল। সে একবার পেছনে ফিরে দেখল তো দুটো সাপ তার পেছনে পেছনে চলে আসছিল। ফাতিমা বুঝতে পারছিল না যে সে কি করবে। সে বলতে লাগল, রহমান, তোমরা আমায় কেন আরও বোঝা দিচ্ছ? নিজের বাচ্চার খেয়াল রাখব নাকি তোমাদের? আজ পর্যন্ত প্রতিটা মানুষের সম্পর্ক আমায় দুঃখই দিয়েছে। তোমরা তো মানুষই নাও, তবে কেন বুঝছ না আমার ভাই? চলে যাও এখান থেকে। এখন তোমরা দুজনে আমার উপর বোঝা হয়ে গেছ। আমি তোমাদের দায়িত্ব নিতে পারব না। কিছুক্ষণের মধ্যেই দুটো সাপ ঝোপের মধ্যে লুকিয়ে গেল। ফাতেমা সেখানে কিছুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদল, তারপর বাড়ি ফিরে এলো। সন্ধ্যায় যখন করিম বাড়ি ফিরল, তখন এমন দেখালো যেন কিছুই হয়নি। আর সে বলল, ফাতেমা, রহমান কোথায়? ক্ষমা করো, আমি সেই সময় খুব রাগে ছিলাম। সে কোমলভাবে ফাতেমার কাছে এসে বলল। ফাতেমা তীক্ষ্ণ স্বরে বলল, তুই ওদের আঙিনায় আছাড় দিয়ে ফেলেছিলি? ওরা মরে গেছে। এখন তোর হৃদয়ে শান্তি মিলল, নাকি আমার প্রাণ নিয়েই তুই সুখ পাবি? করিম ফাতেমার লাল মুখ দেখে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তারপর ভাবতে ভাবতে বলল, ফাতেমা, আমি তোমায় খুব কষ্ট দিয়েছি, তাই না? তুই ঠিকই বলিস, আমি মানুষ হওয়ার যোগ্য নই। করিমের এইসব কথায় ফাতেমার ওপর কোনো প্রভাব হল না। করিম আবার বলল, ফাতেমা, আমাদের জিন্দেগিতে সবকিছু কি আগের মতো হতে পারে না, যখন আমাদের মনে একে অপরের জন্য প্রেম আর সম্মান ছিল? ফাতেমা তখনও চুপ রইল। করিম বলল, দেখ ফাতেমা, আমাদের সব কিছু ভুলে নিজের বাচ্চার জন্য বাঁচতে হবে। আমি নিজের সব ভুল স্বীকার করছি, আর আজ তোর সামনে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি কথা দিচ্ছি ফাতেমা, আজ থেকে এমন কোনো কাজ করব না যাতে তোদের দুজনের দুঃখ হয়। ফাতেমা ঠান্ডা গলায় বলল, কথা তো তুই আগেও দিয়েছিলি, কিন্তু তোর কথার কোনো মূল্য আছে কি? করিম জবাব দিল, যদি তোর আমার ওপর ভরসা না থাকে, তবে দেখ, আমি আমার বাচ্চার মাথায় হাত রেখে কসম খাচ্ছি, আজ থেকে শুধু তোদের দুজনের জন্য বাঁচতে হবে, আর তোদের জন্যই মরতে হবে। করিম এইবার কসমের ঘেরাটোপ পড়ে ফেলেছিল। ফাতেমার জ্বলন্ত মনকে যেন কেউ শীতল বৃষ্টির ফোঁটায় শান্ত করে দিল। সে ভাবতে লাগল, যখন এ আমার জন্য সবকিছু ছাড়তে রাজি, তবে কেননা আমিও এর জন্য বদলে যাই? ফাতেমা ঠিক করল যে সে আজ থেকে তেমনই হবে যেমন করিম চায়। এও তো আমায় ভালোবাসে, আমার থেকে সময় চায়। এখন আমিও ওকে পুরো সময় দেব। বাচ্চা অসুস্থ ছিল, তাকে শহরে নিয়ে যেতে হবে, তাই দুজনে টাকা জমাতে লাগল। করিম নিজের ক্ষেতের সাথে সাথে অন্যের ক্ষেতেও মজদুরি করতে শুরু করে দিল। সে রাবেয়ার বাড়ি যাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিল। ফাতেমা করিমের এই বদলে খুব খুশি ছিল। এখন সে রাবেয়ার মতো সাজগোজ করে থাকার চেষ্টা করত আর মাছ মাংস খাওয়াও ছেড়ে দিয়েছিল। দুজনে এখন পুরনো কোনো কথার আলোচনা করত না। বর্ষা শুরু হয়ে গিয়েছিল। দুজনে ঠিক করল নদীর জ্বর বাড়ার আগেই শহর থেকে ঘুরে আসবে। দুদিন পর বেরোনোর সিদ্ধান্ত নেওয়া হলো। ফাতেমা কখনো এত বড় প্রস্তুতি নেয়নি, তাই সে নিজের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। সন্ধ্যায় এসে করিমের পথ চেয়ে বসেছিল, কিন্তু আজ সে সন্ধ্যায় এলো না। হালকা হালকা বৃষ্টি পড়ছিল। ফাতেমা ভাবতে লাগল, এত দেরি তো কখনো করে না করিম, জানি না কোথায় চলে গেল। ফাতেমার ঘাবড়ানি বাড়তে থাকল। হঠাৎ দরজায়, কেন কাঁদছ? ফারুক কিছু না বলে ভেতরে চলে এলো। ফাতেমা আবার জিজ্ঞেস করল, আরে থামো, বলো কি হয়েছে? ফারুক ঘাবড়ে গিয়ে বলল, ফাতেমা, রাবেয়া আমায় ঘর থেকে বের করে দিয়েছে। ফাতেমা অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু কেন? ফারুক জবাব দিল, কারণ সে করিমকে বিবাহ করে নিয়েছে। এখন আমার থাকার কোনো জায়গা নেই। তুমি বলো, এখন আমি কোথায় যাব? আমি তো আজ খাবার জন্য কিছু পাইনি, খুব খিদে পেয়েছে। ফাতেমার মাথা এক মুহূর্তের জন্য অসাড় হয়ে গেল। তবে কি করিম আর রাবেয়া বিবাহ করে নিল? সে বিশ্বাস করতে পারছিল না। ফারুক বলল, যদি আমায় বিশ্বাস না হয় তবে নিজে গিয়ে দেখে এসো। ফাতেমার মনে একটাই কথা বাজছিল, করিম এমন করতে পারে না। ফারুকের কথায় সে নিজের বাচ্চাকে কোলে নিল আর রাবেয়ার বাড়ির দিকে ছুটল। সেখানে পৌঁছে দেখল যে রাবেয়া লাল শাড়ি আর গয়নায় কনের মতো সেজে বসে আছে। তার সিঁথিতে সিঁদুর জলজল করছিল। করিম দূরে এক কোণে মাথা নিচু করে বসেছিল।
যেমনই করিম ফাতেমাকে দেখল, সে নিজের নজর এড়াতে লাগল। ফাতেমা কিছু না বলে ফিরে আসার সিদ্ধান্ত নিল। সেই রাতে করিম বাড়ি এলো না। ফাতেমা যা কিছু খাবার বেঁচেছিল তা ফারুককে দিয়ে দিল আর নিজে শোয়ার চেষ্টা করতে লাগল। কিন্তু ঘুম তার থেকে অনেক দূরে ছিল। তার মনে বারবার সেই দিনটা আসছিল যখন করিম তার ছেলের মাথায় হাত রেখে কসম খেয়েছিল। পরের দিন দুপুরে করিম ফিরে এলো। ফাতেমা তাকে দেখল আর মুখ ফিরিয়ে নিল। করিম বলল, ফাতেমা, আমার কথা শোনো, আমি বাধ্য ছিলাম, রাবেয়া আমার বাচ্চার মা হতে চলেছে। ফাতেমার ওপর তার কথার কোনো প্রভাব হল না। সে সরাসরি বলল, তাহলে এটা বল, কাল আমার বাচ্চাকে নিয়ে শহরে যাচ্ছিস কিনা? বাস আমাকে সপ্তাহখানেকের সময় দে, করিম বলল, আমি যেখান থেকে হোক টাকার ব্যবস্থা করে নেব। ফাতেমার আগে বলল, টাকা তো জমা হয়ে গিয়েছিল, কি করলি তুই ওই টাকার? করিম বলল, ওই সব টাকা তো রাবেয়ার বিবাহে খরচ হয়ে গেল। ফাতেমার আগে বলল, চলে যা এখান থেকে, আর দ্বিতীয়বার আমায় নিজের মুখ দেখাবি না। করিম কিছু না বলে সেখান থেকে চলে গেল। করিম গ্রামে অনেক লোকের কাছে সাহায্য চাইল, কিন্তু তার এই সব কাজের পর কেউ তার সাহায্যের জন্য এগিয়ে এলো না। গ্রামবাসী তার ওপর রেগেছিল, কারণ সে রাবেয়াকে বিবাহ করে নিয়েছে। ফারুক এখন ফাতেমার আঙিনায় পড়ে থাকত। ফাতেমার তার ওপর মায়া লাগত, তাই তাকে চলে যেতে বলত না। যা কিছু রান্না করত তা ফারুকের জন্যেও বেড়ে দিত। সময় পেরিয়ে গেল, আর একদিন হঠাৎ বর্ষার মরশুমে নদীর জল দ্রুত বেড়ে গেল। এখন গ্রাম থেকে বাইরে বেরোনোও কঠিন হয়ে পড়েছিল। এক রাতে ফাতেমার বাচ্চার শরীর হঠাৎ বিগড়ে গেল। সে সারা রাত কাঁদতে থাকল। ফাতেমা তাকে ভোলানোর চেষ্টা করতে থাকল, কিন্তু তার অবস্থা খারাপ হতে যাচ্ছিল। শেষমেশ ফাতেমা ফারুককে বাচ্চার কাছে বসিয়ে করিমকে ডাকার জন্য ছুটল। যখন সে সেখানে পৌঁছল, দেখল যে দরজায় তালা লাগানো আছে। সে আশপাশের লোকেদের জিজ্ঞেস করল, কিন্তু কেউ কিছু জানত না। সে ফিরে বাড়ি এলো আর দেখল বাচ্চা এখনও জোরে জোরে কাঁদছে। ফাতেমা বুঝতে পারল যে যদি তাড়াতাড়ি কিছু না করা হয় তবে অনেক দেরি হয়ে যাবে। সে ফারুককে বলল, ফারুক, যতক্ষণ না আমি ফিরি তুমি আমার বাচ্চার খেয়াল রেখো। ফারুক হ্যাঁ বলে মাথা নাড়ল, কিন্তু ফাতেমার তার ওপর পুরো ভরসা ছিল না। সে বিলকিসের বাড়ির দিকে ছুটল। বিলকিসও একা নিজের বাচ্চার সাথে থাকত। ফাতেমা জোরে জোরে দরজা পিটতে শুরু করল। বিলকিস ভয় পেয়ে দরজা খুলল আর জিজ্ঞেস করল, ফাতেমা, এই সময় কি হয়েছে? এত রাতে তুমি এখানে? ফাতেমা বলল, দিদি, আমার কাছে সময় নেই, আমার বাচ্চা খুব অসুস্থ, তুমি আমার বাড়ি যাও আর তার খেয়াল রাখো। বিলকিস জিজ্ঞেস করল, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? ফাতেমা জবাব দিল, দিদি, আমি হাকিম সাহেবের কাছে যাচ্ছি। বিলকিস বলল, এখন তো নদীতে বন্যা এসেছে। ফাতেমা বলল, দিদি, তুমি তার চিন্তা করো না, শুধু আমার বাড়ি যাও। এই বলে সে দ্রুত ছুটল। ফাতেমা নদীর পাড়ে পৌঁছে গেল। নদী পুরো টকবক করছিল। এখনও সকাল হতে সময় বাকি ছিল। ফাতেমা সময় নষ্ট না করে নদীতে নামার সিদ্ধান্ত নিল। ঢেউ তাকে থামানোর অনেক চেষ্টা করল, কিন্তু এক মায়ের শক্তির সামনে সম্ভবত নদীও হার মেনে নিল। ফাতেমা যেমন তেমন করে নদী পার হল আর হাকিম সাহেবের দরজায় করাঘাত করল। তাড়াতাড়ি সে নিজের সব সমস্যার কথা তাকে জানাল। বৃদ্ধ হাকিম সাহেবের জন্য নদী পার হওয়া সহজ ছিল না। তিনি বাচ্চার জন্য ওষুধ তৈরি করলেন আর বললেন, বেটি, এটা বাচ্চাকে খাইয়ে দিও, কিছুদিন তো এটা ঠিক থাকবে, কিন্তু এখন জলদি শহরে যাওয়ার প্রস্তুতি করো। যখন জল কমে যাবে তখন নিজের ক্ষেত খামার বেচে মুন্নার চিকিৎসার জন্য শহরে বেরিয়ে যেও। ফাতেমার সাথে হাকিম সাহেব নিজের এক সহকারীকেও পাঠিয়ে দিলেন, যে চিকিৎসায় তার হাত বাটাত। দুজনে নদী পার হয়ে অন্য পাড়ে কদম রাখল। পাড়ে পৌঁছতেই ফাতেমা এত দ্রুত ছুটল যে সাথে চলা লোকটিও তার সাথে তাল মেলাতে পারল না। যখন সে বাড়ি পৌঁছাল, দেখল দরজার বাইরে ভিড় জমে আছে। যেমনই সে কাছে পৌঁছাল, তার কান্নার আওয়াজ শুনতে পেল। ঘাবড়ে গিয়ে ফাতিমা দরজা খুলল আর ভেতরে কদম রাখল, তো দেখল করিম মাথায় হাত দিয়ে বসে আছে। তার বুক জোরে ধড়ভড় করতে লাগল। সে ছুটতে ছুটতে ঘরে পৌঁছাল, যেখানে খাটিয়ায় তার বাচ্চা শুয়েছিল আর মাটিতে বসে বিলকিস কাঁদছিল। ফাতেমা কিছু বুঝতে পারল না। সে বাচ্চাকে কোলে নিল। তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। ফাতেমা তাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল আর বিলকিসকে বলল, দিদি, এ কখন থেকে ঘুমাচ্ছে? এত গভীর ঘুমে তো কখনো ঘুমাতো না। দেখো না, আমি একে জাগাচ্ছি, কিন্তু এ জাগছেই না। উঠবে না তো ওষুধ কি করে খাবে? সে নিজের আঁচলে বাঁধা প্লাস্টিকের থলি বের করল আর বিলকিসকে দেখিয়ে বলল, দেখো দিদি, এখন যখন এ উঠবে তখন একে ওষুধ খাইয়ে দেব। তখনই বিলকিস বলল, ফাতেমা, এখন আমাদের মুন্না কখনো উঠবে না। তোর বাচ্চা তোকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। ফাতেমা বলল,
কি আজে বাজে বকছো দিদি, কেন উঠবে না? দেখো, আমি এখনই একে কেমন করে জাগাই। সে নিচে বসে বাচ্চাকে নিজের কোলে নিয়ে নাড়াতে লাগল। মুন্না, উঠে যা। এইভাবে সে বাচ্চাকে নাড়াতে নাড়াতে কাঁদতে লাগল। কিন্তু বাচ্চার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। ফাতেমার চোখ থেকে জল বেরোল না। সে শুধু চুপচাপ বসে রইল। সবাই তাকে বোঝাতে লাগল, কিন্তু সে কিছু শুনছিল না। বিশ্বাস তার কাছে এসে বলল, ফাতেমা, এখনই উঠবে না। সবাই মেনে নিয়েছে যে আমাদের বাচ্চা এখনই পৃথিবীতে নেই। ফাতেমা বাচ্চার চোখের দিকে গভীরভাবে তাকাল। তার চোখ পাথর হয়ে গিয়েছিল। সব লোক তাকে বোঝাতে লাগল। যখন সে জাগল না, তখন সে বুঝতে পারল যে সবাই সত্যি বলছে। সে চুপচাপ সেখানেই বসে রইল। এখন তার কান্নাও থেমে গিয়েছিল। নিজের বাচ্চার মৃত্যুর খবর শুনে তার চোখ থেকে একটাও জল বেরোল না। করিম বাচ্চার শেষকৃত্যের জন্য তাকে দূরে নিয়ে গেল, কিন্তু সে এভাবেই মৌন হয়ে রইল। দুঃখের সময় বড় লম্বা হয়, জলদি শেষ হওয়ার নাম নেয় না। এই দিনটিও ফাতেমার জন্য কোনো পাহাড়ের মতো ভারী মনে হচ্ছিল। লোক তাকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। এরই মাঝে কেউ বলতে শুরু করল, এই সব বিলকিসের কারণে হয়েছে। যদি ফাতেমা তার সাথে বন্ধুত্ব না করত, তবে আজ এই তুফান তার জীবনে আসত না। বিলকিসের মনে হল সে যেন এক অশুভ ছায়া, যারও জীবনে সে জোরে, তার জীবনে শুধু বিপদই আসে। সে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। সন্ধ্যা ঘনিয়ে এলো, আর সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। আজ করিমও ফাতেমার কাছেই থেকে গিয়েছিল। সে ফারুককে সেখান থেকে যাওয়ার জন্য বলল, কিন্তু ফারুক মানা করে দিল আর বলল, ফাতেমা খুব কষ্টে আছে, আমি ওকে ছেড়ে কোথাও যাব না। এটা শুনে করিমের রাগ বেড়ে উঠল। সে বলতে লাগল, ফারুকের স্বামী আমি, এর খেয়াল আমি রাখতে পারি, তুই এখান থেকে যা। ফারুক জবাব দিল, আমিও রাবেয়ার স্বামী ছিলাম, তার খেয়াল রাখতে পারতাম, তুই আমার ঘরে কেন এসেছিলি? করিম চিৎকার করল, তুই আমার থেকে বদলা নেওয়ার জন্য এখানে পড়ে থাকিস, আমি তোকে জীবিত ছাড়ব না, আজ হাত লাগিয়ে তো দেখ। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ফাতেমার রাগও এখন তুঙ্গে ছিল। সে চিৎকার করে বলল, আল্লাহ, তোর বাচ্চার মৃত্যু হয়ে গেছে, আর তোর তার মৃত্যুর সামান্যতম দুঃখ নেই। তুই আমাদের একা ছেড়ে গিয়েছিলি মরার জন্য, এখন কেন এসেছিস এখানে? আমার জন্য আমার বাচ্চার সাথে সাথে তার বাপও মরে গেছে। তুই সবসময় এক নারীকে দুর্বল ভেবেছিস, আর নিজের মনের মতো চলতেই ব্যস্ত থাকলি। আজ তোর কারণে আমার ভেতরের মাও মরে গেছে। এইভাবে সে নিজের দুঃখ আর ক্রোধ শব্দে বলতে থাকল। কিন্তু কেউ তাকে বুঝতে পারছিল না। ফাতেমা দৃঢ়ভাবে বলল, না, এখন আমি কিচ্ছু শুনব না। আমি অনেক সয়েছি, অনেক সহ্য করেছি তোর কথা। এখন যদি এখানে দাঁড়িয়ে থাকিস, আমার মৃত্যু দেখতে এসেছিস, তো দেখ, আজ তোর স্ত্রী তোকে অভিশাপ দিচ্ছে। যদি সত্যি স্ত্রীর সতীত্বে কোনো শক্তি থাকে, তবে একদিন তোকে নিজের পাপের ক্ষমা আমার চরণেই পেতে হবে। করিম কিছু বলতে চেয়েছিল, কিন্তু ফাতেমার চোখে নিজের প্রতি ঘৃণা দেখে সে সেখানে থাকতে পারল না, আর মাথা নিচু করে চলে গেল। খোলা আঙিনায় ফাতেমা এভাবেই বসে রইল। তার হৃদয়ে বাচ্চার হাসি মুখের ছবি ভেসে উঠছিল। তার নিষ্পাপ মুখের স্মৃতি তাকে ভেতর পর্যন্ত ছিঁড়ে ফেলছিল। সে চেষ্টা করল কান্নার, কিন্তু যেন তার আত্মার ভেতরে কিছু মরি গেছে। যন্ত্রণা ভেতরে ছিল, কিন্তু জল বেরোনোর নাম নিচ্ছিল না। আকাশে কালো মেঘ জমেছিল, যেন বৃষ্টির প্রস্তুতিতে আছে। ফাতেমা দুনিয়া থেকে বেখবর অসার হয়ে বসেছিল। তখনই ফারুক তার কাছে এসে বলল, ফাতেমা, আমি সকাল থেকে কিছু খাইনি, আমায় কিছু খাওয়ার দাও না। সে তেমনই বসে রইল, যেন কিছুই শোনেনি। ফারুক আবার বলল, ফাতেমা, খিদে পেয়েছে। তবুও কোনো প্রতিক্রিয়া নেই। ফারুক তাকে নাড়িয়ে জাগানোর চেষ্টা করল আর বলল, কেন শুনছ না? আমার খিদে পেয়েছে। ফাতেমা হঠাৎ রাগে ফেটে পড়ল, কি পাগল তুই? এখানে আমার দরজায় পড়ে থাকিস আর আমার কাছে খাওয়ার চাস? তোর শরম লাগে না? ওখানে তোর ঘরওয়ালি অন্য কারো সাথে বসে আছে, আর তোর খিদে পাচ্ছে। আজ যা কিছু হয়েছে সব তোর কারণে হয়েছে। যদি তুই নিজের ঘর সামলাতি, তবে আজ আমার বাচ্চা আমার কোলে থাকত। এই বলতে বলতে হঠাৎ তার পেটে এক তীব্র ব্যথা হল, আর সে আঙিনাতেই অজ্ঞান হয়ে গেল। যখন বড় বড় বৃষ্টির ফোঁটা তার মুখে পড়াতে তার অজ্ঞানতা ভাঙল, তো সে দেখল যে তার জামাকাপড় অগোছালো ছিল। তার বুঝতে দেরি হল না যে অজ্ঞান অবস্থায় তার সাথে কি হয়েছে। ঘাবড়ে গিয়ে সে উঠে বসল। এদিক ওদিক দেখল তো ঘরে ফারুক নজর নিচু করে বসেছিল। ফাতেমার আগে বলল, ফারুক, তুই এটা কি করলি, নাকি অন্য কেউ এখানে এসেছিল? কিন্তু সে চুপচাপ বসে রইল। ফাতেমা পাশে রাখা লাঠি তুলল আর ফারুকের ওপর বর্ষাতে লাগল। পাপী, আজ যা কিছু বেঁচেছিল তাকেও তুই বরবাদ করে দিলি।
ফারুক কিছুক্ষণ সেখানে বসে রইল, তারপর পালিয়ে গেল। বাইরে তেজ বৃষ্টি হচ্ছিল, চারদিকে অন্ধকার ছেয়েছিল, আর গর্জন করা বিজলির রাতকে আরও ভয়াবহ করে তুলছিল। ফাতেমা ঘর থেকে বেরিয়ে পাহাড়ের দিকে কদম বাড়াল। সেখানে পৌঁছে সে নিজের 2 হাত ওপরে তুলল আর জোরে চিৎকার করল, তোমরা লোক আমাকে হারাতে চেয়েছিলে না? নাও দেখে নাও, আমি হেরে গেছি। সব কিছু হারিয়ে ফেলেছি আমি, আমার স্বামী, আমার বাচ্চা, আর এখন আমার ইজ্জতও। জিন্দিগির সাথে লড়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু আজ আমি হেরে গেছি। আল্লাহ, এখন এই বেজান শরীর আর ভাঙা আত্মা আমি তোমায় সঁপে দিচ্ছি, যতটা সাজা দিতে হয় দাও। এই বলে সে পাহাড় থেকে ঝাঁপ দিল। কিন্তু যা আমরা ভাবি তা সবসময় সত্যি হয় না। আল্লাহ তার জীবনের সুতো এখনও কাটেননি। তার চোখ খুলল তো সে নিজেকে এক আশ্রমে পেল। সামনে এক সন্ন্যাসী দাঁড়িয়েছিলেন, যিনি তাকে দেখে হাসছিলেন। ফাতেমা চমকে গিয়ে জিজ্ঞেস করল, আমি কোথায়? আমি কি এখনও জীবিত? সন্ন্যাসী বললেন, হ্যাঁ, তুমি একদম জীবিত আছো। তারপর তিনি সেই দিকে সংকেত করলেন যেখানে রহমান দাঁড়িয়েছিল। ওদের দেখে ফাতেমার জল বেরিয়ে এলো। সে বলল, রহমান, আপনি আমায় কেন বাঁচালেন? আমি তো বাঁচতে চাই না। সন্ন্যাসী হেসে বললেন, জীবন আর মৃত্যু আমাদের হাতে থাকে না, এটা আল্লাহর আদেশ যে তুমি এখনও জীবিত আছো। ফাতেমা, যাকে এখন তপস্বিনী বলা হতে লাগল, নিজেকে এক নতুন দিশায় পেল। সন্ন্যাসী তাকে সমাজসেবার দিশায় এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন, আর ফাতেমা তাকে নিজের গুরু মেনে নিল। সে আশ্রমে থাকতে লাগল যেখানে আরও মহিলা আর পুরুষ সন্ন্যাসী থাকতেন। এখন তার জিন্দগির নতুন সফর শুরু হয়ে গিয়েছিল। সন্ন্যাসীজি গম্ভীর স্বরে বললেন, দেখো, এই তপস্বিনী আজ থেকে আমাদের সাথে থাকবে, আর এই আশ্রমের সব নিয়ম পালন করে ধ্যান আর সাধনা শিখবে। আপাতত এ তোমাদের জিম্মায়, একে ঠিকঠাক সামলাও। সবাই হেসে ভালোবেসে ফাতেমাকে স্বাগত জানাল। কিছু মেয়ে তাকে হাত ধরে নিজের সাথে নিয়ে গেল। সেই দিন থেকে ফাতেমার জিন্দেগির এক নতুন অধ্যায় শুরু হল। প্রতি সকালে যখন চারদিকে ঘন অন্ধকার ছেয়ে থাকত, সে জেগে যেত। সবাই একসাথে ধ্যানে লীন হতো। গুরুদেব তাকে শিখিয়েছিলেন যে নিজের চিন্তাকে বশে রেখে ধ্যান নিজের আসা যাওয়া শ্বাসের উপর লাগাতে হবে। কিন্তু এটা ফাতেমার জন্য সহজ ছিল না। যখনই সে চোখ বন্ধ করত, কখনো তার বাচ্চা তার চোখের সামনে এসে যেত, তো কখনো করিমের ধোঁকা তাকে পাগল করত। কখনো রাবেয়ার ষড়যন্ত্র, তো কখনো ফারুকের বিশ্বাসঘাতকতা তাকে ভেতর পর্যন্ত ছিঁড়ে দিত। তার মনে এক দুঃখ ছিল যে এমন অতীতের সাথে সে তপস্বিনী কি করে হতে পারে। গুরুদেব এমন কঠোর নাম কেন দিয়ে দিলেন তাকে? এক সকালে যখন সে উঠল, দেখল মায়ারাম আশ্রমের বাইরে দাঁড়িয়েছিল। সে দৌড়ে মায়ারামকে জড়িয়ে ধরল। আশ্রমে অনেক ধরনের পোষা আর বুনো পশুও আসত, যেমন বানর, ভাল্লুক, হরিণ, কাঠবিড়ালি আর খরগোশ। আশ্রমবাসীরা ভালোবেসেই পশুদের খাবার খাওয়াত, কিন্তু সাপেদের সাথে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। ফাতেমা এখন সবার হৃদয়ে এক বিশেষ স্থান বানিয়ে ফেলেছিল। তার পেছনে পেছনে 2টো সাপ আর একটা গরু সব সময় ঘুরে বেড়াত, কিন্তু সেই নিজেকে এত অপবিত্র মনে করত যে তার মনে হতো তার উপস্থিতিতে ওই পবিত্র স্থানও ময়লা হয়ে যাবে। 15 দিন কেটে গিয়েছিল। সব আশ্রমবাসী নিজের নিজের সাধনায় লীন থাকত, আর ফাতেমা মাথা নিচু করে বসে থাকত। সে ধ্যান করা ছেড়ে দিয়েছিল, আর এখন শুধু সেবায় লেগে থাকত। পরিষ্কার করা, রান্নাঘর, পশুদের দেখাশোনা আর গাছপালার তদারকি তার কাজ হয়ে দাঁড়িয়েছিল। একদিন গুরুদেব তাকে নিজের কাছে ডাকলেন। যখন সে তাদের কাছে পৌঁছল, তিনি এক বট গাছের নিচে বসেছিলেন। গুরুদেব বললেন, তপস্বিনী, আমি শুনেছি যে তুমি ধ্যান সাধনা ছেড়ে দিয়েছ, কেন? ফাতেমা জবাব দিল, জি, এটা আমার জন্য নয়, আমি এই যোগ্য নই। সন্ন্যাসীজি গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন, তোমার এমন কেন মনে হয়? ফাতেমা বলল, গুরুদেব, এর জন্য আপনাকে আমার পুরো কাহিনী শুনতে হবে। যখন থেকে আপনি আমায় এখানে এনেছেন, আমার কোনো আগের জিন্দেগি ছিল না, কিন্তু এখন আমার মনে হয় আমি ওই পুরনো সময় থেকে এগিয়ে যেতে পারিনি। গুরুদেব তাকে নিজের পুরো কাহিনী শোনানোর জন্য বললেন। ফাতেমা নিজের সারা জীবন তাদের সামনে রেখে দিল। সে জানালো যে যখনই সে নিজের চোখ বন্ধ করে, তাকে করিমের ধোঁকাই মনে পড়ে। সন্ন্যাসীজি বললেন, তুমি ভালো করেছ যে সবকিছু বলেছ। আজও তোমার মনে হয় যে তুমি একা কিছু করতে পারো না? প্রতিটি নারীর জন্য কি একজন পুরুষের থাকা আবশ্যক? তাকে ছাড়া কি তার অস্তিত্ব হতে পারে না? ফাতেমা বলল, গুরুদেব, এখন আমার জীবনে করিমের কোনো আবশ্যকতা নেই, আমি নিজের মধ্যেই পূর্ণ। সন্ন্যাসীজি আবার জিজ্ঞেস করলেন, তবে আর কিসের ভয় পাও?
ফাতেমা বলল, ভয় পাই না গুরুদেব, শুধু ভুলতে পারছি না ওই ধোকাকে যা করিম আমায় দিয়েছে। গুরুদেব হেসে বললেন, তোমার এই ভ্রম জলদি ভেঙে গেল, এটা ভালো কথা। লোক তো নিজের শেষ শ্বাস পর্যন্ত এই মোহ থেকে মুক্ত হতে পারে না। যখন সব কিছু ছাড়ার সময় আসে তখনও তারা সাংসারিক সম্পর্কে জড়িয়ে থাকে, আর মুখের জন্য তাদের বারবার জন্ম নিতে হয়। ফাতেমা দুঃখী হয়ে বলল, কিন্তু আমার বাচ্চা গুরুদেব, সে কি পাপ করেছিল যে জন্মের কিছুদিন পরেই সে সংসার থেকে চলে গেল? গুরুদেব গম্ভীরভাবে বললেন, তুমি কি নিজের জীবনে খুব খুশি ছিলে? যদি হ্যাঁ, তবে তাকে শেষ কেন করতে চেয়েছিলে? এই সব আমাদের পূর্বজন্মের কর্মের ফল। এই মৃত্যুলোকে তার ততটা দিনেরই ভোগ লেখা ছিল। ফাতেমা প্রশ্ন করল, এটা কি সম্ভব গুরুদেব? সন্ন্যাসীজি বললেন, একদম সম্ভব। সে পাপ পুণ্যের চক্র থেকে মুক্তি পেয়ে গেছে, আর আল্লাহ তাকে নিজের চরণে স্থান দিয়েছেন। ফাতেমা নিজের গুরুর চরণে পড়ে গেল আর কাঁদতে কাঁদতে বলল, এতদিন থেকে আমার মনে হতো গুরুদেব, যেমন আমার চেয়ে বড় দুঃখী কেউ নেই। আপনার কথায় আজ আমার হৃদয়ে বড় শান্তি মিলেছে। এখন এমন মনে হচ্ছে যেন মোহের বাঁধন ধীরে ধীরে খুলে যাচ্ছে। গুরুদেব বললেন, তপস্বিনী, এই পথ সহজ নয়। এর জন্য তোমায় তপ করতে হবে। ফাতেমা উদাস মুখ নিয়ে বসে রইল। সন্ন্যাসীজি তাকে দেখলেন আর জিজ্ঞেস করলেন, এখন কি হল? ফাতেমা বলল, গুরুদেব, আশ্রমে যত লোক আছে সবাই ব্রহ্মচর্য পালন করেছে। তারা খুব সাত্ত্বিক ভোজন করে, যেখানে আমি ছোট থেকে মাছ মাংস খেতে পছন্দ করেছি। আমি তো শুধু রাবেয়ার সাথে মোকাবিলা করার জন্য আমিষ ছেড়েছিলাম। আমি বিবাহিত, আর তার ওপর কপালে এই কালো দাগও আছে। আমি এই সন্ন্যাসীদের মাঝে থাকার যোগ্য নই। আমি আমার বাকি জীবন এদের সেবায় লাগিয়েই কাটাতে চাই, হয়তো এতে আমার পাপ ধুয়ে যাবে। সন্ন্যাসীজি গম্ভীরভাবে বললেন, তুমি একে পাপ মানো, মাংস খাওয়াকে? যখন তোমার হুঁশও ছিল না তখন তোমার বাবা মা তোমার মুখে মাংসের টুকরো দিয়েছিল। সেই সময় তোমার সঠিক বা ভুলের জ্ঞান ছিল, পরে এটা তোমার অভ্যাস হয়ে গেছে। আসল গুরুত্ব এই কথার নয় যে তুমি কি খাও, বরং এই কথার যে তুমি কোনো উঁচু উদ্দেশ্যের জন্য নিজের ইচ্ছাকে কতটা ত্যাগ করতে পারো। ভাবো, যদি তুমি একজন মানুষের জন্য আমিষ ছাড়তে পারো, তবে আল্লাহকে পাওয়ার জন্য তুমি কি কি ছাড়তে পারো? যেখানে শরীরের ময়লা হওয়ার প্রশ্ন, আমি বলি তুমি ততটাই পবিত্র যতটা এখানকার কোনো সন্ন্যাসিনী। যা কিছু হয়েছে তার উপর তোমার কোনো হাত ছিল না, তবুও আমি তোমার উপর কোনো চাপ দিতে চাই না। যখন তোমার ইচ্ছা হলেই তপস্যা আরম্ভ করো। ফাতেমার মন এখন আগের চেয়ে অনেক বেশি শান্ত ছিল। সে ধীরে ধীরে আশ্রমের দিকে ফিরে এলো। গুরুদেবের কথাগুলো তার মনের ভ্রম মিটিয়ে দিয়েছিল। এখন সে নিজেকে এই আশ্রমে থাকার যোগ্য মনে করতে লাগল। তার জীবনে এখন কোনো বড় দায়িত্ব বা লালসা বেঁচে ছিল না, এবং সে ধীরে ধীরে তপস্যায় লীন হতে লাগল। সে নিজের নতুন নামের গুরুত্ব বুঝে নিয়েছিল এবং তাকে সার্থক করার পথে চলছিল। কয়েক বছর পর একদিন গুরুদেব ফাতেমাকে নিজের কাছে ডাকলেন এবং বললেন, তপস্বিনী, এখন আমার অন্তিম সময় নিকটে। আগে কখনো যদি গুরুদেব এমনটা বলতেন তবে ফাতেমা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠত, কিন্তু এখন সে এক আলাদা পথে এগিয়ে গিয়েছিল। সে বলল, আপনার কি আমার প্রতি আর কোনো দায়িত্ব বাকি নেই? সন্ন্যাসীজি বললেন, এখনও একটি দায়িত্ব বাকি আছে, তাই তোমাকে ডেকেছি। ফাতেমা বলল, আপনি আদেশ দিন গুরুদেব। সন্ন্যাসীজি বললেন, আমি আজ তোমাকে একটি অদ্ভুত দৃশ্য দেখাতে চাই। গুরুদেবের হাতে গুরুর দেওয়া একটি চমৎকার তরল পদার্থ ছিল, যা কুষ্ঠরোগকে মূল থেকে নির্মূল করার শক্তি রাখত। এই বরদান গুরু শিষ্য পরম্পরার আওতায় বিশেষ শিষ্যদের দেওয়া হতো। ফাতেমা এটা দেখে আশ্চর্য হয়ে গেল যে এত সব সন্ন্যাসীদের মাঝে গুরুদেব তাকেই বেছে নিলেন। গুরুদেব মমতায় তার মাথায় হাত রাখলেন। ফাতেমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বলল, আমার জীবন কি ছিল গুরুদেব, আর আপনি আপনার কৃপায় একে কি বানিয়ে দিলেন? আপনি আমার কাছে আল্লাহর চেয়েও বড়। সন্ন্যাসীজি বললেন, এত বেশি স্বীকৃতি দিও না যে আমাকে যাওয়ার সিদ্ধান্ত পিছিয়ে দিতে হয়। এবার এসো, আমার সাথে চলো। তারা দুজনে নদীর তীরে পৌঁছালেন, যেখানে গুরুদেব কিছু উপকরণ মিশিয়ে সেই পদার্থ তৈরি করলেন। তারপর তাকে বিশেষ মন্ত্র দিয়ে সিদ্ধ করলেন এবং ফাতেমাকে বললেন, এখন এতে যে কোনো কুষ্ঠরোগীকে নিরোগ করার শক্তি এসে গেছে। ফাতেমা পূর্ণ শ্রদ্ধা আর ভক্তির সাথে তার শিক্ষা গ্রহণ করল। এর ঠিক পরের দিনই সন্ন্যাসীজি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং এই সংসার ছেড়ে চলে গেলেন। সময় বয়ে গেল। এখন ফাতেমা তপস্বিনী নামে দূর দূরান্ত পর্যন্ত পরিচিত ছিল।
লোকে তার প্রবচন শোনার জন্য জঙ্গলে আসত। শাবানের প্রথম সপ্তাহে নদীর তীরে কুষ্ঠরোগীদের ভিড় লেগে যেত, যাদের ফাতেমা নিজের হাতে চিকিৎসা করত। 7 বছর কেটে গেল। 7 বছর পর শাবানের প্রথম সপ্তাহ ছিল এবং দূর দূরান্ত থেকে রোগীদের ভিড় জমছিল। ফাতেমা একদিক থেকে অন্যদিকে ওষুধ বিলি করছিল। তখনই ভিড়ের মধ্যে এক মহিলাকে দেখা গেল, যে নিজের মুখ লুকিয়ে রেখেছিল। ফাতেমা তাকে দেখে ডাক দিল, থামো, থামো, কোথায় যাচ্ছ? তোমার কি ওষুধের প্রয়োজন নেই? এক সন্ন্যাসী এড়িয়ে গিয়ে তার পথ রোধ করলেন। ফাতেমার কাছে আসতেই সেই মহিলা নিজের জখম হওয়া হাত দিয়ে মাথা ঢাকতে লাগল, যেখানে মাত্র কয়েকটা চুলই অবশিষ্ট ছিল। ফাতেমার চোখে সাধারণ মানুষের দৃষ্টি ছিল না। সে তাকে চিনে ফেলেছিল। ফাতেমা বলল, ভয় পেও না, মুখ খোলো। আর সেই মহিলার কাছে গিয়ে আবার তাকে বলল, কিন্তু সেই মহিলা তখনও মুখ খুলতে ইতস্তত করছিল। ফাতেমা ধীরে ধীরে বোঝাল, এতে এমন কোনো জিনিস নেই যা তোমার ক্ষতি করবে। তুমি আমার ওপর ভরসা করতে পারো। সেই মহিলার চোখে জল চলে এলো এবং সে যেমনই মুখ খুলল, সে ফাতেমার পায়ে পড়ার চেষ্টা করতে লাগল। কিন্তু ফাতেমা তাকে সামলে নিয়ে বলল, এর খেয়াল রেখো, এবং এগিয়ে গেল। পুরো 1 সপ্তাহের চিকিৎসার পর সেই মহিলা অর্ধেকের বেশি ঠিক হয়ে গিয়েছিল। একদিন সে ফাতেমার কাছে এলো আর তার চরণে লুটিয়ে পড়ল। ফাতেমা তাকে তুলে ধরে বলল, এখন তুমি ঠিক হয়ে গেছ। আমি তোমার সেই অঙ্গগুলোকে তো ঠিক করতে পারব না, যা আগেই নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন তোমার রোগ আর বাড়বে না। 15 দিনের ওষুধ এখান থেকে নিয়ে যেও। এই বলে সে এগিয়ে গেল। তখনই সেই মহিলা গলায় আটকে থাকা কান্নার স্বরে ডাক দিল, ফাতেমা। ফাতেমা থেমে গেল এবং ঘুরে তাকিয়ে বলল, তোমার কোনো ভুল হচ্ছে, আমার নাম তপস্বিনী। সেই মহিলা বলল, এটা আমার পাপের শাস্তি যা আমি ভোগ করছি। যে আমাকে নিজের আপন বোনের মতো ভালোবাসা দিয়েছিল, আমি তার জীবন তছনছ করে দিয়েছি। আর আজ দেখো, যাকে আমি বরবাদ করেছি সেই আমাকে জীবন দান দিচ্ছে। আমি এখন এই পাপের বোঝা আর বইতে পারছি না। ফাতেমা, শুধু একবার বলে দাও যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ। ফাতেমা বলল, আমার তোমার প্রতি কোনো ঘৃণা নেই রাবেয়া, আল্লাহ তোমাকে শান্তি দিক। এই বলে সে এগিয়ে গেল। রাবেয়া বলল, তুমি করিমের কথা জিজ্ঞেস করবে না? ফাতেমা না ফিরেই বলল, আমি কোনো করিমকে চিনি না আর মানিও না। রাবেয়া বলল, তোমাকে তার ব্যাপারে জানা উচিত। লোকে বলে, তোর হাতে তো জাদু আছে, যা এক পাগলকে আবার মানুষ বানিয়ে দিতে পারে। তোর চলে যাওয়ার দুঃখে করিম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। দিনরাত শুধু তোকে খুঁজত, নিজেকে অভিশাপ দিত। আমি তো তার সবচেয়ে বড় শত্রু হয়ে গিয়েছিলাম। যখনই রেগে যেত বলতো, তোর কারণে আমার নরকের দরজা খুলে গেছে। একদিন আমি আঙিনায় পিছলে পড়ে গেলাম। করিম বৈদ্যকে ডাকল, যিনি আগেই বহুবার আমাকে ওষুধ দিয়েছিলেন। তিনি জানতেন যে আমি কখনো মা হতে পারব না। করিম ঘাবড়ে গিয়ে বাচ্চার কথা জিজ্ঞেস করলে বৈদ্য সত্যিটা সামনে রেখে দিলেন। এরপর সে আমাকে আর আমার মুখকে ঘৃণা করতে শুরু করল। দিনভর পাহাড়ে ঘুরে বেড়াত, কারণ ফারুক বলেছিল যে সে তোকে বড় বাজারের দিকে যেতে দেখেছিল। তারপর একদিন ফারুকও না জানি কোথায় চলে গেল। আমি করিমকে নিজের কাছে রাখার জন্য মিথ্যে বলেছিলাম যে আমি মা হতে চলেছি। এই মিথ্যে আমার উপর ভারী হয়ে পড়ল। করিম খারাপ ছিল না, শুধু আমার চাতুর্যপূর্ণ আচরণের সামনে অসহায় হয়ে যেত, আর এটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিত। কিন্তু যখন সে আমার থেকে দূরে যাওয়া শুরু করল, তখন আমি এটা সহ্য করতে পারিনি। তখন আমি এমন নারী ছিলাম না যে কারো সামনে মাথা নত করবে। করিমের তোমার থেকে দূরে হওয়া আর আমার থেকে নজর ফিরিয়ে নেওয়া আমি একদমই সহ্য করতে পারিনি। যখন ফারুক ছিল না, তখন আমি ধীরার ছোট ভাইকে বিবাহ করে নিলাম, আর তারপর 1 বছরও কাটেনি যে আমার পাপ আমার শরীর থেকে বাইরে আসতে শুরু করল। যখন আমার নতুন স্বামী জানতে পারল যে আমার কুষ্ঠরোগ হয়েছে, তখন সে আমাকে ছেড়ে চলে গেল। আমার রূপ, যার ওপর আমার অহংকার ছিল, তা গলে গলে পড়তে লাগল। তখন আমি বুঝতে পারলাম যে পাপ কখনো গোপন থাকে না, চাই যত ছলাই করো না কেন। তুই তো সতী সাবিত্রী ছিলি, যে কখনো কারো খারাপ চায়নি। আর দেখ, তুই সাধ্বী হয়ে গেলি, যার সামনে আজ সবাই মাথা নত করে। আর আমি, যে নিজের রূপের বড়াই করতাম, এখন লোক আমাকে দেখতেও চায় না। আমার পাপের সাজা আমাকে কাটতেই হতো, কিন্তু করিম ততক্ষণ জীবিত থাকতে পারবে না যতক্ষণ তোর অভিশাপ না মিটবে। আমার জন্য তো তুমি তপস্বিনী ফাতেমা, যে এক পলকে আমাকে ক্ষমা করে দিল। রাবেয়ার গলা ধরে এলো, আর সে কাঁদতে কাঁদতে চলে গেল। এখন ফাতেমা এক পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। যেমনই চেতনা ফিরল, সেই কোমল নারীর হৃদয় ধকধক করে উঠল, যে তপস্বিনীর কঠোর বর্ম পড়েছিল। 2 দিন কেটে গেল, শ্রাবণের প্রথম সপ্তাহ পার হয়ে গেল, এবং এখন ফাতেমা আবার সেই শান্তিতে ফিরে এলো।
তার মনের বোঝা হালকা হয়ে গিয়েছিল। এখন ফাতেমা যে পথে এগিয়ে গিয়েছিল সেখান থেকে ফিরে আসা যেন অসম্ভব ছিল, কিন্তু মানবতার খাতিরে সে করিমকে নিজের অভিশাপ থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিল এবং পরের দিনই তার কদম আবার সেই গ্রামের দিকে ঘুরে গেল যেখানে সে কখনো ফিরতে চায়নি। যখন সে নিজের পুরনো ঘরের দরজায় পৌঁছাল তখন সেই ঘরকে চেনা কঠিন ছিল। ঘরের সামনের দুটো কামরাই কেবল ঠিকঠাক ছিল, পেছনের আঙিনা আর রান্নাঘরের অংশ তো ভেঙে পড়েছিল এবং সেখানে এক বিশাল জংলি গাছ জন্মেছিল। কিছুক্ষণের জন্য স্মৃতির ছায়া তার চোখের সামনে ভেসে উঠল, করিমের সাথে কাটানো সুখের মুহূর্তগুলো, তাদের খুনসুটি, বাচ্চার হাসি আর নিজেকে বরবাদ অনুভব করা, সব কিছু মনে উপচে উঠতে লাগল। সে নিজের চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ সেখানে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকার পর তার কদম বিলকিসের ঘরের দিকে এগিয়ে গেল। যখন সে দেখল যে তাদের ক্ষেত শুকিয়ে পড়ে আছে, কিন্তু বিলকিসের দরজার সবুজ রং এখন আরও গাঢ় হয়ে উঠেছে। যে মাটির দেওয়াল আগে মাটি দিয়ে লেপা থাকত, এখন সেগুলোকে সাদা চুন দিয়ে রং করা হয়েছে, যার ওপর বড় বড় ময়ূরের ছবি আঁকা ছিল। দরজা ধাক্কানোর প্রয়োজনই পড়ল না, কারণ তা আগে থেকেই খোলা ছিল। বাইরে থেকেই ফাতেমা ডাক দিল, বিলকিস দিদি। তার গলা শোনামাত্রই বিলকিস এমনভাবে দৌড়ে বাইরে এলো যেন কোথাও মুক্ত ছড়িয়ে আছে। সে ফাতেমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকল, কিন্তু ফাতেমা খামোশ ছিল। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বিলকিস বলল, কোথায় চলে গিয়েছিলি তুই ফাতেমা? এভাবে না বলে উধাও হয়ে গেলি? তোর ফেরার আশাই ছেড়ে দিয়েছিলাম আমরা। ফাতেমা বলল, না দিদি, আমি ঠিক আছি। বিলকিস বলল, ফাতেমা, এখন বাইরেই দাঁড়িয়ে থাকবে? ভেতরে চল। ফাতেমা বলল, না দিদি, আমি শুধু কিছু ঘন্টার জন্য এসেছি, পিতুকে নজরে আসছে না। বিলকিস বলল, শুধু কিছু ঘন্টার জন্য নয়, আজ তো থাকতেই হবে। বল, এবার কোথায় থাকিস তুই, আর এটা কেমন বেশ ঝরেছিস? ফাতেমা হেসে বলল, দিদি, এখন আমি আর ফাতেমা নই, ওসব ছাড়ুন, বলুন পিতু কোথায়? বিলকিস জানালো, সে তো শহরে থেকে পড়াশোনা করে, জানিস, পুরো জেলায় ১০ম শ্রেণীতে প্রথম হয়েছে। এটা বলতে বলতে তার বুক গর্বে ফুলে উঠল। ফাতেমা বলল, তাকে তো প্রথম আসতেই হতো দিদি, শেষমেশ তোমার পরিশ্রম আর তার জেদ রং এনেছে। এবার এভাবেই মাথা উঁচু করে গ্রামে চলার প্রস্তুতি করো দিদি। বিলকিস হেসে বলল, এই সবের পেছনে করিমের বড় অবদান আছে। আমি যতটা ভাবতাম তার চেয়ে অনেক বেশি খরচ হয় শহরে পড়ানোর। একবার তো হতাশ হতে লেগেছিলাম, কিন্তু কি দিদি? ফাতেমা জিজ্ঞেস করল। বিলকিস বলল, করিম নিজের ক্ষেত বেচে দিল আর টাকা এনে আমার হাতে ধরিয়ে দিল। আমি অনেক বারণ করলাম, কিন্তু সে বলল যে এই টাকা তার কোনো কাজে লাগবে না। ফাতেমা জিজ্ঞেস করল, এখন সে কোথায়? বিলকিস জানালো, খুব বদলে নেছে ফাতেমা, তুই দেখলে নিজেকে সামলাতে পারবি না। যত শাস্তি নিজেকে দিতে পারত সব দিয়ে দিয়েছে সে। চিন্তায় নিজের দাঁত ক্ষয় করে ফেলেছে, কিন্তু মৃত্যুও তার থেকে অনেক দূরে। আগে এমন কখনো ছিল না, এখনই অনুতাপ কেন? ফাতেমা দীর্ঘশ্বাস ফেলে বলল, দিদি, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলি তো, যেমন লোক বলে যে মেয়ের মন বোঝা কঠিন, তেমনি পুরুষের হৃদয় বোঝাও কঠিন। প্রয়োজন নেই যে যার সাথে সে যুক্ত হচ্ছে তাকে সত্যি প্রেম করে, বা যার থেকে দূরে যাচ্ছে তার থেকে আলাদা হতে চায়। কখনো কখনো সেও ভ্রমের শিকার হয়ে যায়, আর ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ফাতেমা আবার জিজ্ঞেস করল, দিদি, এখন ওকে কোথায় পাব? বিলকিস বলল, পাহাড়ের দিকে চলে যা, ওর গলা তোকে ওর কাছে নিয়ে যাবে। আমি তোর সাথে চলছি, তোমাদের মাঝে এখন কোনো বাধা আসা উচিত নয়। ফাতেমা বলল, না দিদি, আপনি এখানেই থাকুন, আমি একাই যাব। এই বলে ফাতেমা সেখান থেকে বেরিয়ে পাহাড়ের দিকে এগিয়ে যেতে লাগল। পাহাড়ে চড়ার সময় তার মনে অনেক বিচার আসছিল। তার কানে এক পুরনো গান বাজতে লাগল। এটা সেই জায়গা ছিল, আর সেই গান যা দুজনে বিবাহের দ্বিতীয় দিনেই একসাথে গেয়েছিল, যখন তারা একে অপরের নিকটে এসেছিল। কম্পিত ঝর্ণার দিকে এগোতে এগোতে গানের কলিগুলো যেন বাতাসে ভাসছিল, এবং করিমের কণ্ঠ সেই বর্ষা ভেজা পরিবেশকে আরও ভারী করে দিয়েছিল। ফাতেমা দ্রুত সেই জায়গার দিকে এগোল। চারদিকে চটকদার বেগুনি রঙের ফুল আজও তেমনই ফুটেছিল। সেখানে এক কদম গাছের নিচে সে এক কঙ্কালসার দেহ দেখতে পেল, যার শরীরের চামড়া এমনভাবে লেপ্টেছিল যেন শরীরে মাংসই নেই। এক পলকেই ফাতেমার হৃদয় ভরে এলো। সে ভারী গলায় ডাকল, করিম,
করিম! যে নিজের ভাবনায় ডুবেছিল সেই ডাক শোনা মাত্রই চমকে উঠল। সে ভাবল এটা তার ভ্রম এবং হালকা করে হাসল। কিন্তু ফাতেমা বলল, এটা কোনো ভ্রম নয়, ওঠো দেখো করিম, আমি তোমাকে নিজের অভিশাপ থেকে মুক্ত করতে এসেছি। করিম ভারী মনে বলল, তবে তো আমার মুক্তির সময় এসে গেছে। ফাতেমা তাকে বোঝাতে লাগল, এমন কেন বলছো করিম? আর এ কি হাল করেছ নিজের? করিম বলল, ফাতেমা, আমি যা করেছি তার জন্য এই সাজা খুব কম। আমাকে আরও সাজা দাও, এতটাই যে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি পাপী, আমার যত সাজা পাওয়ার ছিল পেয়ে গেছি। ফাতেমা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আর সাজা দেব না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি করিম। আল্লাহ যত সাজা দেওয়ার ছিল দিয়ে দিয়েছেন। এটা শুনতেই করিমের মুখে কিছুটা উজ্জ্বলতা ফিরে এলো। সে হঠাৎ উঠে ফাতেমাকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে এলো, কিন্তু তার আগেই ফাতেমা দূরে সরে গেল আর বলল, না করিম, আমি আর কখনো ফিরতে পারি না। করিম ভারী মনে বলল, ফাতেমা, তুমি তখন ফিরতে যখন সেই ফাতেমা জীবিত থাকত। মনে আছে আমাদের শেষ দেখা, যখন আমি বলেছিলাম যে তোর স্ত্রী আর জীবিত নেই, সে তোর বাচ্চার সাথেই মরে গেছে? করিম ভারী মনে বলল, জানি ফাতেমা, তাই তো দূরে হয়ে গেলাম। আমি তোর যোগ্য নই, তুই দেবী আর আমি পাপী। আমার হাত লাগালে তোর উজ্জ্বল ছবি ময়লা হয়ে যাবে। শুধু একবার আমাকে তোর চরণ ছুতে দে। ফাতেমা বলল, কি বলছো তুমি করিম? তুমি আমার উপর পাপ চাপাতে চাও? করিম বলল, ফাতেমা, আমি দুঃখ ছাড়া তোমাকে কিছু দিইনি, আর আজ দেখ, নিজের শেষ সময়েও আমি তোর কাছে চাইছি। আমি দেখতে পাচ্ছি আমার বাচ্চা আমাকে ডাকছে, চল এবার অন্তিম বিদায় দিয়ে দে। ফাতেমা তার মাথা তুলে নিজের কোলে রাখল। তখন করিম বলল, তোর কাপড় তো সাধ্বীর মতো লাগছে। ফাতেমা, তুই কি সাধ্বী হয়ে গেলি? ফাতেমা বলল, হ্যাঁ, এখন আমার নাম তপস্বিনী। করিম হাসতে হাসতে বলল, যার পায়ে যে কেউ মাথা নত করতে পারে, শুধু আমি মাথা নত করতে পারব না, কারণ আমি ফাতেমার স্বামী। ফাতেমা বলল, সেই ফাতেমা যাকে তুমি চেনো, সে মরে গেছে। করিম হালকা হেসে বলল, তুই শেষবারের মতো বকবক করলি। করিম দীর্ঘশ্বাস নিল আর দম ছেড়ে দিল। তপস্বিনী সেখান দিয়ে যাওয়া এক কাঠুরেকে ডাক দিল আর তাকে গ্রামবাসীদের ডাকতে বলল। যখন গ্রামবাসীরা সেখানে পৌঁছানোর কথা ছিল, ততক্ষণে তপস্বিনী ঘন জঙ্গলে কোথাও ওঝল হয়ে গেল। বন্ধুরা, করিম মুক্তি পেল আর তপস্বিনী নিজের পথে এগিয়ে গেল। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। এই ধরনের আরও চমৎকার ও মজাদার গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেল সালাম ভয়েসের সাথেই থাকুন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।